কারণ আমরা ফরাদের কথা শুনতে চাই, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা না আর বেশি, 1.5 ঘন্টা হয়ে গেছে আমরা কথা বলতেছি, ফরাদের কথা শুনতে চাই। আর ওকে। কিছু বলবেন সংক্ষেপে? হ্যাঁ, না, খুব না, আরো যদি কেউ বলতে চাই খুব, আমি আমি মনে করি যে খুবই ভালো আলোচনা হচ্ছে এবং খুবই ভালো। আমি বলবো যে আমি সত্যি সত্যি খুশি হচ্ছে যে এই গ্রুপটার যে গুরুত্ব আমাদের আগামী দিনে পলিটিক্স গুলি সত্যি সত্যি ভালো। আমি বলছি আপনারা একটু দয়া করে আর একটু সিরিয়াস হবেন এই ধরনের এই আলোচনাগুলোতে, ওয়েবগুলোতে, এবং এটাকে সিরিয়াসলি এটাকে নিয়ে আসেন, কেমন, এটা খুব গুরুত্বপূর্ণ। তাই এটা আমার প্রথম মন্তব্য। এই জন্য আরো যদি কেউ বলতে চান কিছু, এমনকি স্টুপিড কোশ্চেন হলো আলোচনা করেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, আমি বারবার বলেছি, আমি এটাকে বলি গঠনতান্ত্রিক প্রক্রিয়া। গঠনতান্ত্রিক প্রক্রিয়া মানেই হলো কথা বলা। আমি এটা ফিলোসফিক্যাল ফাউন্ডেশন খুবই পাওয়ারফুল, সে অ্যারিস্টটল আমল থেকে। অ্যারিস্টটল সে প্রথম থেকে বলতো যে মানুষ পলিটিক্যাল, যে এটা পলিটিক্যাল এনিমেল। তো সে পলিটিক্যালের ব্যাখ্যা বলতে সে একটা মাত্র ব্যাখ্যা দিয়েছিল, যেটা এখনো পর্যন্ত ভ্যালিড পলিটিক্যাল থিওরির মধ্যে, সেটা হলো মানুষ কথা বলে। তাহলে আপনি পলিটিক্যাল মানে হলো আপনি কথা বলতে পারেন এবং কালেকটিভ সিদ্ধান্ত নিতে পারেন। দেখেন, কত খুব সিম্পল, কিন্তু আমরা এই সিম্পল ব্যাপারটাকে আমরা কখনো গুরুত্ব দিই না। মানুষ কথা বলে এবং কালেকটিভ সিদ্ধান্ত নিতে পারে, এবং কালেকটিভ সিদ্ধান্ত নেবারটাকে রাজনীতি বলে। এটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ আমরা কিছুতেই এই কথা বলাকে আমরা ইম্পর্টেন্স দিই না। আমরা 60-এর দশকে পাটচক্রের মধ্য দিয়েই কিন্তু আমরা বিপ্লবটা বাংলাদেশ স্বাধীন করেছি। আমরা এবারও কিন্তু জুলাই গণ অভ্যুত্থানও পাটচক্রের মধ্য দিয়েই কিন্তু আমরা এই ঘটনাটা ঘটিয়েছি। একটু ভুলে যাবেন না, এটা আমি বলতেছি না যে এটার জন্য আমরা বিরাট একটা ক্রেডিট বা আমরা মাস্টার মাইন্ড হয়ে গেছি, ওটা তা না কিন্তু। ভাববো এবং চিন্তা পাঠচক্র যেটা করেছে ছোট ছোট পাঠচক্রের মধ্য দিয়েও, তার কিন্তু ফল আমরা কিন্তু পেয়েছি। আমরা যদি আরো সিরিয়াস থাকতাম আগে, তাহলে আমরা এই ফলটা আমরা আরো অনেক বেশি অর্গানাইজ ভাবে আমরা পেতে পারতাম। তার জন্য আমি মনে করি যে আমার আমার দোষ আছে। কারণ হয়তো নানা কারণে এই ব্যাপারটাকে হয়তো বামদের ব্যাপারে হতাশার কারণে, বা ভেবেছি যে এখনো আমাদের থিওরিটিক্যাল কোশ্চেনটা আমার মধ্যে পরিষ্কার থাকা দরকার, হুইচ ইজ ট্রু। আমি খুব প্রাণপণ চেষ্টা করেছি যে তাত্ত্বিক প্রশ্নগুলিকে স্পষ্ট করা। ফলে আমরা কিন্তু এই কাজটা খুব মনোযোগের সঙ্গে করি নাই। তো আমি আপনারা যারা আলোচনা আজকে করেছেন তাদেরকে আমি খুবই খুশি হব, আমি রিলি প্রশংসা করবো যে চিন্তা করছেন, অনেকে গুছিয়ে চিন্তা করছেন। আমরা সেই প্রসঙ্গে ধরে আমি কিছু আলোচনা করবো, তারপর আমরা এরপরে কিছু প্রশ্ন নেব আমরা। তারপর আমি মব এবং রাজনীতির পার্থক্য এবং কি করে আমরা এই পাঠচক্রকে একটু অর্গানাইজ ওয়েতে করতে পারি, তার একটা উদাহরণ হিসেবে মব এবং রাজনীতি পার্থক্য আলোচনা করবো। এবং আপনাদের কিছু রিডিং লিস্ট দিব, 2-3টা বইয়ের রিডিং লিস্ট দিব, যাতে আপনারা পড়তে পারেন এবং এই ইস্যুগুলোকে আপনারা অ্যাড্রেস করতে পারেন নিজ নিজ জায়গা থেকে। এটা ঠিক আছে? সবাই আশা করি যে সবাই একমত হবেন। আমি আম, প্রথমে যে প্রশ্নটা উত্তর দিব, যেগুলো খুব আমরা আপনারা তুলেছেন অনেকে। একটা একটা হলো যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে শেষের দিকে, সেটা হলো আমরা সংগঠিত রাজনৈতিক দল ছাড়া আমরা আসলে একটা বৈপ্লবিক রূপান্তর পসিবল কিনা। আনসার ইজ ইয়েস। কেমন, একটা বৈপ্লবিক রূপান্তর যদি করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে একটা সংগঠিত রাজনৈতিক দল দরকার। তাহলে আমি আমাকে যদি বলেন, তো আমি সংগঠিত রাজনৈতিক দলের পক্ষে এতদিন ছিলাম না কি জন্য? না থাকার একটা বড় কারণ ছিল এই, যে আমি বলেছি সংগঠিত রাজনৈতিক দল গড়ে তোলার প্রাথমিক শর্ত হচ্ছে, প্রথমত হলো তত্ত্বটা হলো তার ভর কেন্দ্র, প্রথমত তত্ত্বগত স্পষ্টতা। এবং এই জন্য আমি দেখেন একটা পোস্ট আজকে আপনার যে যে ড্রাফটটা আপনারা দিয়েছেন, সেই ড্রাফটের পরিপ্রেক্ষিতে একটা পোস্ট দিয়েছি। এটা থেকে আমি বলেছি গণ রাজনৈতিক ধারার রণনীতি ও রণকৌশল। কথা খেয়াল করেন, এগুলো কিন্তু বামপন্থী পরিভাষা, কিন্তু এই পরিভাষাগুলোকে আপনার দয়া করে উপেক্ষা করবেন না। এগুলো কিন্তু চিন্তা করবার খুবই গুরুত্বপূর্ণ বর্গ। বর্গটা কিরকম? যে একটা রাজনৈতিক দল করতে হলে আপনাকে প্রথমত একটা আদর্শ দরকার, এটাকে বলে রণনীতি। আমি যে যে যুদ্ধটা করবো, রণ কেন এই শব্দটা যদি বামরা কি জন্য, যেহেতু বামপন্থীরা শ্রেণী সংগ্রামে বিশ্বাস করতো, তারা মনে করতো যে পলিটিক্স মাত্রই একটা যুদ্ধ, এটা মাত্রই একটা যুদ্ধ, এটা মাত্রই শত্রু দুশ্মন নির্ধারণ, এবং ফলে সেই জন্য এটাকে তাদের এটা যুদ্ধ। এবং ফলে রণনীতি এবং রণকৌশল, একটা লাগবে আদর্শ, আর একটা হলো কৌশল। এই থিওরিটিক্যাল ব্যাপারগুলোকে প্লিজ প্লিজ প্লিজ
আপনারা সিরিয়াসলি এটা গ্রহণ করবেন এবং সিরিয়াসলি এটা নিয়ে পড়বেন। আরো প্রচুর বই আছে এগুলো নিয়ে, এই পুরোনো ক্লাসিক্যাল এগুলো আলোচনা। এগুলোকে ভাববেন না যেগুলো হারাই গেছে। এগুলা কিন্তু একই জিনিস আজকে ট্রাম্পের ইলেকশনও তারা ব্যবহার করে, সেম কৌশল কিন্তু। তারা কিন্তু একটা রণনীতি ঠিক করে, তারপরে রণকৌশল তারা ঠিক করে। এবং ট্রাম্প কিন্তু একটা ছোট্ট ক্ষুদ্র হোয়াইট সুপ্রিমেসি হওয়ার পরেও কিন্তু সে ক্ষমতা এসছে। এগুলো কিন্তু পলিটিক্যাল সায়েন্সের বিষয়। এগুলো যা সিম্পল তত্ত্বগত ব্যাপার না যে আপনার একটা নীতি লাগবে এবং কৌশল লাগবে। তো আমি সেজন্য বলছি যে আমরা এই গণ রাজনৈতিক ধারার রণনীতি ও রণকৌশল, এটা আমরা আজকে আলোচনা করছি, খেয়াল করেন। আর যাতে আমার চিন্তাটা পরিচ্ছন্ন থাকে। এখন গণ রাজনৈতিক ধারা কি, এটা আমি পরে আসবো। আগে আমরা এই প্রশ্নের আমরা উত্তরটা দিই, যেগুলো আপনারা প্রশ্নটা আপনারা উত্তরটা দিয়েছেন, তুলেছেন। তো একটা প্রশ্ন হলো এই যে আমরা একটা সংগঠিত রাজনৈতিক দলগুলো আমরা গিয়ে আমরা একটা ছাড়া আমরা একটা বৈপ্লবী রূপান্তর করতে পারবো কিনা, আনসার ইজ ইয়েস, আপনাকে অবশ্যই লাগবে। এখন আমরা এই দলটা যেহেতু করি নাই বলে, এটা করি নাই বলে একটা সাংবিধানিক প্রতিবিপ্লব হতে পেরেছে, যেহেতু এটা আমরা খেয়াল করিনি। আর আমি যেহেতু পলিটিক্যাল দলের প্রতি আমি মনোযোগটা দিতে পারি নাই নানা কারণে, আমার সামাজিক অবস্থানের কারণে, হয়তো কিছুটা বয়সের কারণে, হয়তো কিছু আমার প্রাতিষ্ঠানিক সংস্কৃতির কারণে। আমার যদি বয়স কম থাকতো, আমি আসলে কিন্তু রাজনৈতিক দলটা করে ফেলতাম 2000, ওই যে 1-11 পর পরে। তখনই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছিল আপনাকে একটা এই একটা রাজনৈতিক দল আপনার করাটা জরুরি হয়ে পড়েছে। কিন্তু তখন আমরা কেন পারিনি, পারিনি তা কিন্তু উত্তর আমার কাছে আছে। কারণ তখন আসলে আমরা যারা চিন্তা পার্থক্য করছিলাম, তাদের মধ্যে তাদেরকে সেই দায়িত্ব বা বারবার সেটা বোঝাবার পড়লো, তারা কিন্তু এই দায়িত্বটা তারা কিন্তু ঠিক মনোযোগের সঙ্গে তারা কিন্তু পালন করেনি। আপনি খেয়াল করেন সে সময় কিন্তু চিন্তা পার্থক্য থেকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তুলতে পেরেছিলাম এবং সফলভাবে তুলেছি। এটাই কিন্তু জাতীয় রাজনীতির একটা প্রধান ধারা হিসেবে গড়ে উঠেছে। সেটা কি ছিল? আমরাই প্রথম বলি সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। এটা ছিল আমাদের প্রোক্লেমেশন। এবং সেই প্রোক্লেমেশনটাকে ব্যর্থ করে দেওয়া হয়েছে। এই প্রোক্লেমেশনের বিরুদ্ধে ফ্যাসিস্ট সংবিধান এরা করেছে, যারা যারা পাকিস্তানে এই সংবিধান প্রণয়নের জন্য নির্বাচিত ছিল তারা এটা করেছে। ফলে যে স্পিরিটটা আমাদের 72 সালে, 71 সালে যুদ্ধের মধ্যে দিয়ে হাজির ছিল, সেই স্পিরিটটার বিপরীতে আমরা কাজ করেছি। পরবর্তীকালে প্রায় সকলেই এটা এখন প্রত্যেক রাজনৈতিক দলের মধ্যে, কম যারা নতুন রাজনৈতিক দল করেছে, সে এবি পার্টি বলুন বা যাই বলুন, প্রত্যেকের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার কথা কিন্তু আমরা সামনে আনতে পেরেছি। এখন অরিজিনালি যখন আমি কথাটা বলেছিলাম, আপনারা হয়তো খেয়াল করে থাকবেন, লন্ডনে যে বক্তৃতা দিয়েছিলাম খুব বিখ্যাত, কি বলে ওদের একটা একটা ইনভাইটেশন গিয়েছি আমি সেখানে। সেখানে প্রথম আমি বিশেষত ইসলামপন্থীদেরকে আমি এটা বক্তৃতা দিয়েছিলাম। এক সেকেন্ড। তো সেই বক্তৃতা দেওয়ার সময় আমার মূল লক্ষ্য ছিল যে যেহেতু ওয়ার অন টেররে ইসলামপন্থীরা টার্গেট, এবং সেই টার্গেটটা যদি আমরা মোকাবেলা করতে না পারি, আমরা আসলে বাংলাদেশকে বিপদে পড়ে যাবে। কিন্তু ইসলামপন্থী রাজনীতির যে রাজনীতি তারা তখন করছে, সে জামাত ইসলামী বলেন বা যে কোনো ইসলামী দল বলেন, ইসলামী আন্দোলন বলেন, কিংবা সে সময় আরো হেফাজতে ইসলামও তখন সেভাবে গড়ে উঠে নাই, এরা প্রত্যেকেই কিন্তু ইসলামের যে ভার্সানটা খাড়া করছিল, এই ভার্সানটা ছিল ইসলামিক রাষ্ট্র কায়েমের। এটা ছিল একটা বিপজ্জনক প্রস্তাব। প্রথমত ইসলামের দিক থেকে এটা একটা ভুল কনসেপ্ট। কারণ আধুনিক রাষ্ট্র মাত্রই খ্রিস্টীয় রাষ্ট্র, এটা আমি আজকে আলোচনা করবো না, কিন্তু এটা একটু মুখস্থ রাখেন আপনারা, এটা আপনাদের কাজে লাগবে। আধুনিক রাষ্ট্র মানে খ্রিস্টীয় রাষ্ট্র, এটা ইসলামের সঙ্গে এটা আপনার বিরোধী। ফলে কোন ইসলামের দিক থেকে রাজনীতি গড়ে তুলতে হলে আমরা কিছুতেই এই তথাকথিত ইসলামী রাষ্ট্র কথাটা আমরা বলতে পারবো না। আমরা কেন কনফিউজ হয়ে যাই? আমরা খেলাফতকে আধুনিক রাষ্ট্র বানিয়ে ফেলি। খেলাফত কিন্তু আধুনিক রাষ্ট্র নয়, এই মডার্ন স্টেট যেটা এই পাশ্চাত্যে গড়ে উঠেছে। কিভাবে? এই যে খ্রিস্টান থিওলজির উপরে, যে সভারেন্টি আল্লাহ এবং আল্লাহর তরফে সভারেন্টি থাকে গির্জার, এবং গির্জার সে সভারেন্টি দেয় রাজাকে। এবং যখন রাজতন্ত্র উৎখাত হয়ে যায়, তখন সে সভারেন্টিটা জনগণকে দেয়, মানে জনগণের সার্বভৌমত্ব কথাটা এটা দেয়।
আমি এখনো কিন্তু যে ধারণাটা ব্যবহার করি, জনগণের সার্বভৌমত্ব বা গণ সার্বভৌমত্ব, এটাও কিন্তু খ্রিস্টান আইডিয়া। প্লিজ, এটা থিওরিটিক্যাল কোশ্চেন, হিস্টোরিক্যাল কোশ্চেন, সাংঘাতিক ইম্পর্টেন্ট আপনাদেরকে বুঝতে পারাটা। আমরা খ্রিস্টান আইডিয়া এই মুহূর্তে রণকৌশলগত কারণে ফেলে দিতে পারবো না, যতক্ষণ পর্যন্ত না আমরা ইসলাম প্রশ্নটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে, ইসলামী রাজনীতিটা কি হতে পারে, নিউ কলোনিয়াল যে আমাদের যে স্টেট, মানে পোস্ট কলোনিয়াল এই যে বাংলাদেশ রাষ্ট্র, এবং আন্তর্জাতিকভাবে এই পুঁজির দাপটের অধীনে আমরা বাস করছি যে জনগোষ্ঠী, তারা তাদের নিজেদের ধ্যান ধারণা, তাদের নিজেদের যে থিওলজি, তাদের নিজেদের যে ধর্ম সংস্কৃতি ভাষা, এর মধ্যে সে নতুন রাজনীতি কিভাবে সে গড়ে তুলবে, এটা পরিষ্কার না হওয়া পর্যন্ত রণকৌশলগত কারণে আমাদেরকে গণসার্বভৌমত্বের কথাটা বলতে হবে। বলতে হবে, কারণ আমরা এই মুহূর্তে সেকুলারদেরকে আমরা টেরোরাইজ করতে পারবো না। কারণ আমি সেকুলারদের এখন যে আধুনিক রাষ্ট্র সম্পর্কে তার যে ধারণা, তার যে সেকুলার যে ধারণা, এটা আপনি এখন আমরা এটাকে উৎখাত করতে পারি নাই। কারণ আমরা এখনো সেকুলার বনাম রিলিজিয়ান বাইনারি আমরা উৎখাত করতে পারি নাই। এবং যারা নিজেদেরকে ইসলামী রাজনীতি করে, তারা আসলে সেকুলার রাজনীতি করে। সেকুলারিজম মানে কিন্তু সেকুলার হয় না। সেকুলারিজম মানে হলো যারা এই সেকুলার বনাম ধর্ম, এই বাইনারিটা মানে। এটা খুব গুরুত্বপূর্ণ বুঝতে পারা। আপনারা যেহেতু আধুনিক দর্শনের সঙ্গে মোলাকাত নাই, আপনারা এখনো পর্যন্ত বাইনারি কথার অর্থ বুঝেন না, যে একটার বিপরীতে যদি একটা দাঁড়ায়, তাহলে এটাকে বলে বাইনারি। এই বাইনারির মধ্যে তখন কি করি আমরা, একটাকে প্রিভিলেজ দেয় আরেকটার বিপরীতে। মানে ধর্মনিরপেক্ষতাকে আমি প্রিভিলেজ দেই, সুযোগ দেই, তাকে আমরা সত্য বলে মনে করি। কিসের বিপরীতে? ইসলামের বিপরীতে। ফলে এই বাইনারি থেকে অতিক্রম যদি না করতে পারেন, তাহলে আপনি এই যে গণ রাজনৈতিক ধারা কথাটা আমি বলছি, এটা আপনারা গড়ে তুলতে পারবেন না। আপনাদেরকে বাইনারি থেকে মুক্ত হতেই হবে। এবং সে বাইনারি থেকে মুক্ত হবার যে ইন্টেলেকচুয়াল লড়াইটা, যে বুদ্ধিবৃত্তিক লড়াইটা, সেই বুদ্ধিবৃত্তিক লড়াইটা আমরা কিন্তু এখনো পর্যন্ত যথেষ্ট পরিমাণ জিতিনি। কিন্তু আমরা যতটুকু জিতেছি, ততটুকুর কারণেই গণঅভ্যুত্থান হয়ে গিয়েছে। প্লিজ, এটা একটু বোঝার চেষ্টা করবেন। এটা আমি নিজেকে মাস্টার মাইন্ড হাজির করার জন্য এটা বলি নাই। তত্ত্ব এইভাবেই কাজ করে। এই যে আপনার রাজনৈতিক দলের কথা বলছেন, রাজনৈতিক দল এই কারণেই তার প্রথম কাজটা হচ্ছে যে তাত্ত্বিক পরিচ্ছন্নতা, তাত্ত্বিক পরিচ্ছন্নতা করা এবং জনগণকে এডুকেট করা। আমরা গায়ের জোরে কাঁঠাল পাকাতে পারবো না, যতই চেষ্টা করি কাঁঠাল পাকবে না। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন, যে এই গণ অভ্যুত্থানটা হওয়ার প্রথম পর্যায়ে আমি তো সম্পূর্ণ ইনসিগনিফিকেন্ট ছিলাম। আমি তো কিছুই ছিলাম, নোবডি। আমি ডেফিনেটলি ছিলাম, লেখালেখি করছি, ছাত্রের সঙ্গে যোগাযোগ ছিল, সরকারের সঙ্গে যোগাযোগ ছিল, কিন্তু আমরা তো আলাদা কিছু করি নাই। কিন্তু আমরা যখনই এই আন্দোলনটা দানা বাঁধছিল, তৎক্ষণাৎ আমরা কিন্তু ভাব বৈঠকে শুরু করেছি। আপনার হিস্ট্রিটা ভুলে যাবেন না। এবং ভাব বৈঠক আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছি, তার দ্বারা অনেকেই প্রভাবিত হয়েছে। আমরা ধীরে 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 আমরা কিন্তু রাজনীতির মঞ্চে কিন্তু আমরা হাজির হয়েছি। এবং আমাদের বইটা, এটার জন্য আমি অবশ্যই বলবো, আমি এটা যদি না বলি এটা প্রচন্ড অন্যায় হবে। এটার জন্য একান্ত কৃতিত্ব সারোয়ার তুষারের। কারণ আমি খুবই হতাশ ছিলাম যখন এই রাষ্ট্রচিন্তার যে সেমিনারটা যখন হয়, তখন আমাকে সে যখন বলে, ফরাদ ভাই আপনি এটা পৌঁছে দেবেন, আমি বলি যে আমি তো দিলে আপনাদের ভালো লাগবে না, কারণ আমি তো তথাকথিত গণতন্ত্রের বিরোধী লোক। এই জন্য আমার পুরো বইয়ের প্রথম চ্যাপ্টার ছিল জীর্ণ রাজনৈতিক বর্গ। মানে যে সকল রাজনৈতিক বর্গগুলো, শব্দগুলো, ভাষাগুলো আমাদের আর ব্যবহার করা উচিত না, তার মধ্যে গণতন্ত্র একটা। আমার পরবর্তী যে সাক্ষাৎকারের বই বেরোবে, সেখানে বইটা ধরে আমি নাম দেবো কিনা জানি না, কিন্তু সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিবন্ধ আছে। সেটা হচ্ছে যে গণতন্ত্র একটি কুফরি মতবাদ। মানে আমি ইসলামী রাজনীতিকে সাপোর্ট করি, এটি গণতন্ত্র কুফরি, কিন্তু কোন অর্থে কুফরি যদি আমরা বলি, আমি আপনারা এখন মরছে যাবেন। গণতন্ত্র কুফরি মতবাদ কার্ল মার্কসের দৃষ্টিতে। কোন অর্থে? কারণ কার্ল মার্কস বলেছে
যে আমরা গণতন্ত্র বলতে যে কার্ল মার্কস যে তন্ত্রটা বুঝি, এটা আসলে পলিটিক্যাল ইমানসিপেশন, মানুষের সত্যিকারের মুক্তি না, আর্থসামাজিক মুক্তি নয়। এটা এই অর্থে কিন্তু তবু আমরা যখন গণতন্ত্রকেই মানুষের মুক্তির পথ বলি, তখন এটা মুক্তি। কারণ কেন? কারণ ইসলামের দৃষ্টিতে আপনি সত্য লুকাচ্ছেন, আর এটা কুফরি। আরো দু তিনটা পয়েন্ট আছে আমার বন্ধুরা পড়লে আপনারা দেখবেন যে কেন কুফরি শব্দতে কুফর, যারা সত্য লুকায়। কুফর মানে যারা বিধর্মী, তাকে কিন্তু ইসলামে কুফর বলে না। যারা সত্য লুকায় এখানে, তারা হলো কাফের। ফলে এবং এই জন্য কৃষককে কেউ কুফর, কৃষক শব্দকেও এই শব্দের তার ক্ষেত্রে ব্যবহার হয়, যার কারণে সে বীজ লুকায় মাটির তলে। তাহলে দেখুন, এই যে নিজের ভাষা, নিজের সংস্কৃতি, নিজের থিওলজি, তার সঙ্গে যদি আপনি যুক্ত করে জনগণকে বুঝাতে না পারেন, আপনি কখন একটা মহাশক্তি, রাজনৈতিক মহাশক্তি হিসেবে আপনি হাজির হতে পারবেন না। আপনি আমাকে বলেন যে, এখন প্রশ্ন করতে পারেন যে আপনি যদি বুঝে গিয়ে থাকেন, এটা আপনি বলা শুরু করে বলেন না কেন আগে? আমি বলেছি, কিন্তু আমি যখন বলছিলাম তখন আপনার জ্ঞানের একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে আমি ছিলাম। আমি যে খুব বেশি সে সময় কনফিডেন্ট ছিলাম এই কথাগুলোতে, এটা বললে আমি ভুল বলবো। আমি তো একটা মহাপণ্ডিত হয়ে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করি নাই। আমাকে লড়াই করে করে এটা শিখতে হয়েছে, এবং অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে। দেখে দেখে কিছু অভিজ্ঞতার দ্বারা, কিছু বিভিন্ন রকম বইপত্র পড়ে পড়ে আমি এটাকে শিখেছি। ফলে আমরা যে জন্য আমি যখন গণতন্ত্র একটি জীর্ণ মতবাদ, মানে জীর্ণ বর্গ লিখেছিলাম, এটা একটা ফ্ল্যাশের ইনটুইটিভলি আমার মধ্যে এসছে, এবং সেটা ব্যাপারে আমি একেবারে কমিটেড। আমি মনে করি যে গণতন্ত্র, পাশ্চাত্য গণতন্ত্র, পাশ্চাত্য লিবারিজম, এটাকে অবশ্যই আমাদের ছড়ে ফেলতে হবে। কিন্তু এর মানে এই নয় যে পাশ্চাত্য লিবারিজমের যে ইতিবাচক জিনিস আছে এটা আমরা ফেলে দেবো, তা বলছি না আমরা। তাহলে ইসলামের মধ্যে যে রুহানি যে স্পিরিটের ডেভেলপমেন্টের ব্যাপারটা আছে, এটা আমি কি করে হাজির করব? আমাকে এমন ভাবে হাজির করতে হবে যাতে সেকুলাররা, যারা ইসলামকে পছন্দ করে না, তারা ভীত না হয়, বরং উল্টে আমার পক্ষে আসে। তাহলে দেখুন, এটা আবার রণকৌশলের প্রশ্ন বললাম। তো এই প্রত্যেকটা ক্ষেত্রে রণকৌশলের প্রশ্নটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এই প্রসঙ্গে আমি এবং উদয়, আমাদের আর এই তরুণ প্রতিভাবান আমাদের যে চিন্তক, আমি অসম্ভব ভালোবাসি ওকে, এবং এরকম ছেলে আমাদের যথেষ্ট আছে বাংলাদেশে। আশা করি এদেরকে আমরা যুক্ত করতে পারবো। ওর সঙ্গে আমি আলোচনা করছিলাম অ্যাফার্মেটিভ সাবোটাজ। এটা গায়ত্রী স্পিভাকের একটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট। অ্যাফার্মেটিভ সাবোটাজ মানে আপনি কিছু ধারণা ব্যবহার করবেন, কিন্তু এমন ভাবে ব্যবহার করবেন যে সেই ধারণাকে সাবোটাজ করে দেবেন, তাকে অন্তর্ঘাতী জায়গায় নিয়ে গিয়ে সেটা যেন ব্যবহার করা না যায় আগের মতন, এরপর একটা জায়গায় আপনি যাবেন। যেমন গণতন্ত্রের শব্দ, এরপরে আমরা গণতন্ত্রের কথা বলছি, এরপরে আমরা গণসার্বভৌমত্বের কথা বলছি। কিন্তু আমি যখন গণসার্বভৌমত্ব ব্যবহার করব এবং তার রণনীতি, রণকৌশল ঠিক করব, এটা হবে অ্যাফার্মেটিভ সাবোটাজ। এটা পাশ্চাত্য রাজনীতি হবে না, এটা আসল হবে কিন্তু ইসলামী রাজনীতি। এখন যখন ইসলামী রাজনীতি বলতেছি, তাহলে আমাকে আবার ইসলামকে পড়ে দেখতে হবে, ইসলামী রাজনীতি আসলে কি পসিবল, এই কোথায় কনসিস্টেন্ট উইথ রিগার্ড টু কিসের, উইথ রিগার্ড টু ইসলামের যে থিওলজি। আমি এটা আমি ব্যাখ্যা করে বহুবার বলছি, সহজে আপনাদেরকে বোঝানোর জন্য আবার বলি যে এটা হয় কিভাবে ঘটে। আপনি যখন বাদাম খান, আপনি এটা পাবেন, বাদাম খাবেন। এখন বাদাম খাইতে হলে তো খোসা ভাঙতে হয়, খোসাটা তো খান না আপনি, খোসাটা থাকে, কিন্তু বাদামটা আপনার হাতে আসছে, আপনি বাদামটা খেয়ে এমন মর্মশ্বাসটা নেবেন। তাহলে ইসলামের যে মর্ম, এটা যদি আপনি নিতে চান, তাহলে আপনাকে ক্রিটিক করতে হবে, পর্যালোচনা। এই পর্যালোচনাকেই বলা হয় বাদাম ভাঙা। বাদামটা ভেঙে তার ভেতরকার শ্বাসটা আপনি বের করবেন। তাহলে ইসলামের ভেতরের শ্বাসটা কি? ইসলামের ভেতরের শ্বাসটা আমার কিছু কিছু আলোচনায় আপনি দেখছেন আমি ব্যবহার করছি। ভেতরের শ্বাসটা হলো যেমন মানুষের ধারণা। ইসলামে মানুষ হলো আল্লাহর খলিফা। এই দেখেন খেলাফত এসে গেল অলরেডি, যে মানুষ আল্লাহর খলিফা। তাহলে রাজনীতিটা, ইসলামের খুবই রাজনৈতিক পরিসরটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ। রাজনীতি করাটা কি, এটাকে বলে খেলাফত। আপনি যে যদি সে খেলাফের মধ্যে আপনি দায়মি সালাত কায়েম করেন নিত্য, মানে আপনি রাজনীতি করছেন, কিন্তু আপনি যার সঙ্গে সম্বন্ধ যুক্ত, এটাই হলো কি রাজনীতি না, যার সঙ্গে সম্বন্ধ যুক্ত তিনি কিন্তু আল্লাহ, তিনি কিন্তু আপনি স্পিরিচুয়ালিটি।
তিনি কিন্তু আপনার রুহানি সত্তা। তাহলে আমরা যে নতুন রাজনৈতিক প্রস্তাবনা আমরা করতে চাই, যেটা আসলে ইসলামী রাজনীতি, কিন্তু এখানে বাইনারি নাই, সেকুলার বনাম ইসলাম নাই, সেকুলার ওটা গ্রহণ করতে পারে, সেটা হলো এই রুহানি রাজনীতি। যে আমাদের এখানে রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে আমাদের রুহানি সত্তার বিকাশ। আবার রুহানি সত্তাটা কি? এটা কালেকটিভ স্পিরিট, যেটাকে আমরা এই যে পাশ্চাত্য ভাষায় এটাকে বলি ন্যাশনালিজম। কিন্তু এটা রুহানি, ওই ন্যাশনালিজম না যে মানুষকে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে। এই যে স্পিরিটটা, এটা কিন্তু অখণ্ড। এটা অখণ্ড স্পিরিট বলে এই স্পিরিটটাই বিশ্ব সমাজ বা উম্মাহ কায়েম করতে পারে। উম্মাহ কি করে কায়েম হবে? যখনই এই কালেকটিভ স্পিরিটটা হবে, কালেকটিভ হিউম্যান স্পিরিট। এবং এই কালেকটিভ হিউম্যান স্পিরিটটা সকল প্রকার ন্যাশনালিজম, সকল প্রকার জাতিবাদ, সকল প্রকার পরিচয় সর্বস্ব রাজনীতিকে সে ধ্বংস করে দেয়। সে ধ্বংস করার মধ্য দিয়ে সে যখন হাজির হবে, তখনই তার সঙ্গে ইনশাল্লাহ সে ইসরাফিলের সিংহাটা বেরিয়ে উঠবে। এই লড়াইটা হবে যে এই মানুষের কালেকটিভ স্পিরিটের সঙ্গে পুঁজির লড়াই। কারণ এখন আল্লাহর নাম হচ্ছে পুঁজি। আল্লাহ বলে যে থিওলজি কথা বলছেন, এটা এই ধরনের কোন ধর্ম, পুঁজি যতদিন পর্যন্ত দুনিয়াতে আছে, কোন ধর্ম ইম্পসিবল। এখন ধর্ম মাত্রই হচ্ছে জিহাদ। এখন ধর্ম মাত্রই হচ্ছে পুঁজির বিরুদ্ধে লড়াই করা। এখন ধর্ম মাত্রই হচ্ছে যে এই যে রুহানি কালেকটিভ স্পিরিটকে পৃথিবীতে কায়েম করা, বা ফকিরদের ভাষায় বর্তমান করে তোলা। এই রুহানি স্পিরিট যদি কল্পনা করে আপনারা বাস করেন, তাহলে পাশ্চাত্যের সঙ্গে আপনি একটা বড় লড়াই দিতে পারেন। কারণ আপনি তার সঙ্গে নিউক্লিয়ার যুদ্ধে পারবেন না, আপনি তার সঙ্গে যুদ্ধ করে জিতবেন না, কিন্তু যেখানে আপনি পারবেন সেটা হচ্ছে রুহানি, যে স্পিরিচুয়ালিটিকে যখন ফেরত নিয়ে আসেন। ম্যাটেরিয়ালিজম বলুন, ক্যাপিটাল বলুন, সেই ক্যাপিটালিজম পাশ্চাত্যে এই স্পিরিটকে ধ্বংস করে দিচ্ছে আমাদের চোখের সামনে। যেহেতু ধ্বংস করে দিচ্ছে, আপনি দেখেন হরে কৃষ্ণ হরে রাম কিন্তু পাশ্চাত্যের জনপ্রিয়। আপনি কিছু করতে পারছেন, ইউ আর নো বডি। আপনি গিয়া বড়দের ইস্কনকে কি বলতে পারবেন? জঙ্গি করতে পারবেন। সারা দুনিয়াতে যদি একটা প্রতিষ্ঠান গ্লোবাল হয়ে থাকে, পাল্টা বিপরীত স্পিরিচুয়াল কথা লোককে বলতে পারে, এটা হচ্ছে হরে কৃষ্ণ হরে রাম। কেন হয়েছে? যেহেতু সে জানে বা না জানুক, প্রভুপাদ এই স্পিরিটটা যে একটা ইম্পর্টেন্ট কালেকটিভ স্পিরিটকে যে খন্ড খন্ড করে ফেলতেছে ক্যাপিটাল নিত্যদিন, মানুষকে অটোমিক যে এক এক বিচ্ছিন্ন বিখণ্ড করে ফেলতেছে, এটা কিন্তু সে বুঝে গেছে। বুঝে গিয়ে সে ওই কালেকটিভ স্পিরিটকে সে ডেভেলপ করে। কিন্তু এই কালেকটিভ স্পিরিটটা রিয়াকশনারি, কারণ সে কিন্তু আসলে মোদির সঙ্গে মোকাবেলা করবে না। এখানে হলো তার সঙ্গে ইসলামের মৌলিক পার্থক্য। ইসলামের যে রুহানি স্পিরিট ডেভেলপ করবে, এটা জিহাদ করে, এবং সে পুঁজিকে ধ্বংস করে। আর মানব জাতিকে তার নতুন স্পিরিট সেজন্য দেখে, সেজন্য উপলব্ধি করে, তার জন্য শাহাদা হয়, সেটা সে প্রতিষ্ঠা করে। এটা শাহাদার ব্যাপার। এটা শাহাদা, এটাকে সাক্ষ্য হতে হবে। আপনি উপলব্ধি না করলে তো আপনি স্পিরিট নিয়ে কাজ করতে পারেন না। ফলে ওই শাহাদাটা আমরা আজকে কে কার মধ্যে দেখেছি? সাইদের মধ্যে দেখেছি। এই শাহাদাটা আমরা মুগ্ধের মধ্যে দেখেছি। এই শাহাদার এই যে ধারণাটা, এটা আমাদের বাংলাদেশে আমরা পাচ্ছি। এই অভ্যাসটা আমরা করে ফেলেছি। এই স্পিরিটের স্ফুরণটা ঘটে গেছে। এই জন্য আমি বলেছি প্রথম আমরা ইন্টারভিউতে, আপনার বীজটা কিন্তু রপ্ত হয়ে গেছে। এটাকে এখন যত্ন করা, এটাকে এখন লালন পালন করা, এটা হচ্ছে আমাদের কাজ। আর সেই জন্য আমার প্রস্তাবনা আজকে আপনাদের কাছে হবে এরকম, যে আপনারা যদি আসলে আমাদের সঙ্গে থাকতে চান, আমি যে কদিন বেঁচে আছি, ইউ হ্যাভ টু কমিটেড টু পলিটিক্যাল প্রসেস এবং পলিটিক্যাল পার্টি। যেটা বলছেন প্রথমে যে প্রশ্নটা করেছেন, আমাদের কি বিপ্লব থেকে পলিটিক্যাল পার্টি লাগবে? ইয়েস, টাইম হ্যাজ অ্যারাইভ। আজকে সেটা আসছে নাই, এটা এসেছে 5ই আগস্টে, সেদিন এসে গেছে ওটা। কিন্তু ছাত্ররা এই রুহানি স্পিরিটকে, এই কালেকটিভ স্পিরিটকে ধরতে পারে নাই। যদি তারা আমার কথা অন্তত শুনতো, পদে পদে যখন তাদেরকে আমি পরামর্শ দিয়েছি, আজকে আপনারা তরুণরা ক্ষমতা থাকতেন, কারো প্রয়োজন হতো না, আপনার ক্ষমতা থাকতো না। এরকম একটা ফ্যাসিস্ট সংবিধানের অধীনে আপনি এরকম একটা করার প্রয়োজন ছিল না। কিন্তু সেটা কঠিন হতো, সত্যি কথা। কারণ পার্টি, ওটা ক্ষমতায় থাকা এবং পার্টি গঠন করা দুটো পাশাপাশি হতো, খুব ইজি ছিল। কেন পার্টি কি বিএনপি করে নাই? আমরা কি বলে, তারা কি বলে, কিংস পার্টি, জাতীয় পার্টি কি করে নাই? কিংস পার্টি সবগুলো আছে। তাহলে এই নতুন রুহানি যে রাজনীতির কথা আমি বলছি, এটাও কিন্তু ওই ক্ষমতা থেকেই এটা
স্পিরিটে হতো। কারণ তখন জনগণের মধ্যে যে আগুনটা জ্বলে উঠেছে, এই আগুনটা তখন একটা, কি বলে, এটা একটা দাবানলের মতো ছড়িয়ে যেত। এটা পুরো উপমহাদেশকে বদলাইতো, পুরো পৃথিবীকে বদলাই দিত। বিশ্বাস করেন, 5ই আগস্টে এটা একটা বিশ্ব ঐতিহাসিক ঘটনা ঘটা দিয়েছে বাংলাদেশ। যদি আপনি বুঝতে পারেন, বাংলাদেশকে ঠেকে রাখতে পারবেন। আমি দেখে দিতে পারবো না হয়তো, কিন্তু আপনার ঠেকে রাখতে পারবেন না। যদি আমি আপনাকে বারবার এক কথা বলতে চাই, কারণে এটা সময় লাগবে, কিন্তু আপনাদেরকে একই ঠিক যেই স্পিরিটে তারা জীবনটা দিয়েছে, সেই স্পিরিটে আপনাদেরকে পঞ্চম পার্টিটা বানাইতে হবে। এবং সেখানে আমি আমার এই কথা যদি সঠিক হয়, তাহলে আমি বলবো যে এখন যারা তরুণরা এই বিএনপি মার্কা একটা পার্টি বানাতেছে, তারা ভুল করতেছে। কিন্তু তাদেরকে আমি দোষারোপ করতে পারছি না। কেন দোষারোপ করতে পারছি না? কারণ এই কথাগুলো তাদেরকে যথেষ্ট পরিমাণ আমি বলার সুযোগ পাইনি। আমার বলতে গেছে, তারা আমার কথা শুনছে না। যখন ভুল করবে তখন শুনবে। ঠিক যেমন আমি 8 তারিখের আগে থেকে চেঁচামেচি চেঁচামেচি করে ওদেরকে ক্ষমতা, আমি বলেছি এটা কি গণ অভ্যুত্থানের সরকার, পূর্ণ বিজয় হয়েছে যার, মানে বিজয়ী গণ অভ্যুত্থানে তাদের নেতা হতে বলেছি, তারা আমার কথা শুনে নেই। ফলে এখনো তারা আমার কথা পুরোপুরি শুনবে কিনা জানি না। সেক্ষেত্রে আমার রণকৌশলটা হবে এরকম। আমার রণকৌশলটা হবে এই, যে তরুণদের রাজনৈতিক দলকে আমি নিঃশর্ত ভাবে পাবলিকলি সমর্থন দিয়ে যাব, এবং পাশাপাশি আমি কৌশলগত, এটা আমার কাছে কৌশল হবে। আর নীতিগতভাবে কি হবে, ওই যে যেটা আমি বলছি কালেকটিভ স্পিরিট, যেটা আমরা এই জনগণের যে কালেকটিভ স্পিরিট, এই স্পিরিট যেটা অ্যান্টি ক্যাপিটাল, গ্লোবাল ক্যাপিটাল, এটা একই সঙ্গে এই এখনকার যে বিশ্ব ব্যবস্থা, এই ব্যবস্থার বিপরীতে আরেকটা স্পিরিট ডেভেলপ করছে। এই স্পিরিট কিন্তু চীন আমাদেরকে দিতে পারবে না। চীন আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টে পৌঁছতে পারবে, কিন্তু যে কালেকটিভ স্পিরিটের যে কথাটা আপনাকে বলছি, যে ইসলামকে আমি নতুন করে হাজির করবার, আমার বুঝের জায়গা থেকে আপনাদেরকে হাজির করবার করছি, এটা পারবে না অন্য কোনো রাজনীতিতে। কিন্তু সভাপতি আমার বিরুদ্ধে ইসলামিক একটা গ্রুপটা অবশ্যই তারা ক্ষিপ্ত হবে। তারা যেটা বারবারই বলবে যে উনি ইসলামের নতুন ব্যাখ্যা দিচ্ছে। হ্যাঁ, দিচ্ছি তো আমি। যারা ইসলাম নিয়ে কথা বলে, এটা তাদেরই ব্যাখ্যা, আমারটা একটা ব্যাখ্যা। আমারটা ব্যাখ্যাটা টিকবে কিনা, এটা নির্ভর করবে আপনাদের যারা বিবেক আছে, আপনাদের যারা বুদ্ধি আছে, আপনারা যারা ইতিহাসকে দেখতে পান চোখের সামনে, এবং ইতিহাসে ভূমিকা রাখতে চান, ইতিহাসের কর্তা হতে চান, আপনাদের কাছে এটা ঠিকই কিন্তু পৌঁছে যাবে আপনাদের মধ্যে। আর যদি সত্যিকার অর্থে মানে একটুখানি হলেও ধর্ম থাকে, ইসলাম সম্পর্কে একটু ধারণা থাকে, অথবা ইসলাম বাদ দেন, ভক্তি আন্দোলন সম্পর্কে একটু ধারণা থাকে, কারণ আমি তো ইসলামের কথা বলছি, আমি ভক্তি আন্দোলনের লোক, তাহলে আপনি দেখবেন এই কাল্টিস লায়নিজম, এটা বহুত আগে শেষ হয়ে গেছে, ইট ইজ ডেড। এটা ফিরে আসবে না। কিন্তু একটু খালি ভাবে নিজেকে জিজ্ঞাসা করেন, যদি ফিরে না আসে, এই যে মৃত লালন, এই কিছু ফকিররা টিকে রাখছে, এটাকে এত ভয় পায় কেন আমাদের হুজুর? এত ভীত হবার কারণটা কি? একটাই মাত্র কারণ, কারণ ওই স্ফুলিঙ্গটা ওখানে লুকিয়ে আছে। ওই যে কালেকটিভ স্পিরিটের কথা বলছি, দ্যাট স্পিরিট ওটার মধ্যে লুকিয়ে আছে, ওই যে বাদামের শ্বাসের মতন। এটা কেউ কিন্তু ভাইঙ্গা দেখে নাই। আমি আমার ভাব আন্দোলন বইতে একটু ভাইঙ্গা, একটু যখন চাটতে পেরেছি, একটুখানি স্বাদ নিতে পেরেছি, আমি তখন ফকিরি ধরা ঢুকে গেছি। ফলে ভাববেন না আমি ফকির হয়ে গেছে, এই তথাকথিত কাল্টিস ফকির। আমি ডেফিনেটলি, আমার গুরু আমাকে একটা জিনিস শিখিয়েছে, যে তুমি যদি সত্যিকার অর্থে ফকির হয়ে থাকো, তাহলে রাজা তোমার কাছে আসবে। ফকিরা কোন রাজার কাছে যায় না। এইটা কিন্তু উনি কথাটা উনি ভাষায় বলেছেন। এটার মানে আমি আপনাকে এখন ফিলোসফিক্যালি ব্যাখ্যা করলাম, সেটা হলো আমাদের কালেকটিভ রুহানি স্পিরিট, এটাকে বিকশিত করা, এটাকে ডেভেলপ করা, এবং জনগণের সঙ্গে আন্তরিক অন্তরঙ্গ সম্পর্ক তৈরি করা, এটা হলো কাজ। এই অন্তরঙ্গ সম্পর্ক তৈরি করতে হলে আমাকে অবশ্যই ইসলাম নিয়ে কথা বলতে হয় প্রত্যেকটা মুহূর্তে। লজ্জা পেলে, হীনমন্যতা পেলে হবে না, তাহলে আমি কিছু করতে পারবো না। এখন কিছু কিছু হুজুর আমাদেরকে বলবে যে হ্যাঁ, উনি তো নাস্তিক মানুষ, ওনার ওখানে সরস্বতী আছে, উনি আবার কিসের ইসলামের কথা বলে। হ্যাঁ, বলতে থাকবে সে। এটা নিয়ে তো আমার ভীত হওয়ার কোনো কারণ নাই, কারণ আমি যে ভেতর থেকে জানি আমি কি করছি। তাহলে নতুন যে রাজনৈতিক স্বপ্ন দেখছি, আমরা কল্পনা করছি, তাকেও কিন্তু আপনাকে একটা তাত্ত্বিক জায়গা থেকে আপনাকে হাজির করতে হবে। সেটা হাজির করতে জানতে হবে। তাত্ত্বিক মানে রেশনালি, অ্যাজ ফ্রম দ্য পার্সপেক্টিভ আর প্র্যাকটিস অফ রিজন। কল্পনা থেকে হবে না, আবেগ থেকে হচ্ছে না, ভক্তি থেকে হচ্ছে না শুধু। আপনাকে তার মধ্যে যুক্তি লাগবে, প্রজ্ঞা লাগবে। এই যুক্তি এবং প্রজ্ঞার মিশ্রণের দ্বারা যদি আপনি বাংলাদেশে
এই বঙ্গোপসাগরীয় এই অঞ্চলে এটাকে ডেভেলপ করতে পারেন, আপনি তখনই কিন্তু একটা সত্যিকারের শক্তিশালী যে রাজনীতি গড়ে উঠবে। এটা শুধু বাংলাদেশকে বদলাবে তা না, এটা প্রথমে পুরো উপমহাদেশকে বদলাবে। আমার ধারণা প্রথমে সীমান্তের পাশের রাজ্য রাজ্য এবং রাষ্ট্রগুলোকে বদলে দেবে। তো আমি বহুদিন থেকে, আপনারা আমার কাছে ছিলেন, আপনি শুনেছেন, আমি বারবারই বলেছি, বাংলাদেশের কোনো রাজনৈতিক পরিবর্তনটা একই সঙ্গে এটা আঞ্চলিক এবং বৈশ্বিক পরিবর্তনের একটা 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 ঘটনা হয়ে থাকবে। এবং তারই কিন্তু প্রথম নমুনা আপনারা দেখলেন 5ই আগস্ট। ফলে এই আগামী যারা নেতৃত্ব দেবে তাদেরকে হতপত, আপনি লুতুপুতু মার্কা এই চিন্তা ভাবনা করলে চলবে না। ঠিক আছে, তারা সাহসী জীবন দিতে পারে, এটা যথেষ্ট না। জীবন দেওয়াটা একদিকে খুব সহজ, কিন্তু জনগণকে, কালেকটিভ স্পিরিটকে নেতৃত্ব দেওয়া, নিজেকে রক্ষা করে, এটা খুবই কঠিন কাজ। আমি সেই কঠিন কাজটাই আমাদের সামনে হেজিয়ে করেছি। আপনাদের যাদের বয়স, আমি আপনাদেরকে হিংসা করি, কারণ একটা ইতিহাস ঘটতে যাচ্ছে বাংলাদেশে। আমি সেই ইতিহাস আদৌ দেখবো কিনা কে জানে, কিন্তু আপনারা সেই সুযোগটা পেয়ে যাবেন আপনাদের জীবদ্দশায়, যদি আমরা ঠিক মতো স্টেপ বাই স্টেপ আমরা কাজ করি। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে তো আমার, হ্যাঁ, নতুন আমি প্রসঙ্গে যাবো আমরা নাকি আপনি শেষ করবেন আমি এখানে? শেষ করিনি, আমি সে আর অল্প একটু বাকি আছে। যদি আমরা এটা শেষ করি, তাহলে আমরা এই যে নতুন রাজনৈতিক দলকা গঠন করবার আরো পদ্ধতিগত দিকগুলো কি কি হবে, কোন কোন কাজ আমাদের আগে করতে হবে, কোন কোন থিওরিটিক্যাল কোশ্চেন আমাদের আগে মীমাংসা করতে হবে, এটা আমাদেরকে আলোচনা করতে হবে। তাহলে আমাদের আজকের প্রথম যে পরবর্তী এই ইয়ার কি বলে, আমাদের যে ওয়েবিনার করব, সেটা হবে এটা, মানে গণরাজনৈতিক ধারাটাকে ডিফাইন করা প্রপারলি, আরো বোঝার চেষ্টা করা, এবং গণরাজনৈতিক ধারাকে আরো ভালোভাবে বোঝার জন্য কি ধরনের বইগুলো পড়া দরকার, কি কি ধরনের চিন্তা ভাবনা পৃথিবীর বিভিন্ন দেশে আছে, এটা নিয়ে আমরা পরবর্তী বইগুলোর রেফারেন্স দেবেন, যাতে আপনারা পড়াশোনা করতে পারেন, শুরু করতে পারেন। ঠিক আছে, এটা হলো আমার 1 নম্বর আপনার প্রস্তাবনা। এখন আর আর এবার বাকিরা একটু গুছাই নিন, আর কি কি প্রস্তাব দেন, আর কোন কোন বিষয় আমরা পরবর্তীতে আমরা আলোচনা করব। আর যদি মনে করেন যে মত নিয়ে আজকে আলোচনা করার সময় সময় নাই, তাহলে আমরা পরবর্তী একটা 2 দিন পরে কি 3 দিন পরে একটা সেমিনার বাদ টেনে, ভাই, ছোট করে 2-3 লাইনে করে আমরা দুই একটা জিনিস একটু টাচ করি, যেহেতু এটা কন্টেম্পোরারি তর্ক। যেমন ধরেন এই যে আহ, অবাধ মত প্রকাশের স্বাধীনতা বা অবাধ চিন্তার স্বাধীনতা, এইটাকে আপনি কিভাবে দেখেন? মানে এইটা কি থাকতে পারে কিনা, হইতে পারে কিনা? অবশ্যই মত প্রকাশ, যে কোনো লিবারেল বর্গটা আপনাকে প্রতারণা করে, প্রতারণার জন্য। অবাধ মত প্রকাশে বলে পৃথিবীতে কিছু নাই, এটা সোনার পিতলে কলস, কোথাও নেই। ফলে অবাধ মত প্রকাশের স্বাধীনতার নামে এটা অনেক সময় সাপোর্ট, আমরা কি মত প্রকাশ করতে দেবো না? একটু আগে যে বলছি কথা বলতে দেবো, কথা না বলে রাজনীতি হবে না। হুম, হ্যাঁ, তাহলে কথা তো বলতে দিতে হবে, হুম, সেটা বিখ্যাত তর্ক। কিন্তু অবাধ মত প্রকাশের স্বাধীনতার নামে আপনি কি করবেন? আপনি যখন এই একটা সমাজকে বিক্ষিপ্ত করতে চান, ভেঙে ফেলতে চান, আপনি টুকরো টুকরো করে ফেলতে চান, তখন ইম্পেরিয়ালিজম, সে কিন্তু অবাধ মত প্রকাশের নামে সে কিন্তু আপনি খন্ড খন্ড করে। তার নিজ দেশে কিন্তু অবাধ মত প্রকাশ নাই। একটা উদাহরণ দিয়ে, আপনারা তারাল আসাদের বই পড়ছেন কি? জি, না, ওই যে আপনার এই তারা সাথে সে আর্গু করছে যে মত প্রকাশের স্বাধীনতাটা যেখানে পাশ্চাত্য আপনাকে বাধা দেয়, সেটা খুব ভালো করে বুঝি আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর মধ্যে। হ্যাঁ, রাইট। কি, আপনি যে মত প্রকাশই করতে যান, তাহলে জ্ঞানেরটাকে আপনি ফ্রিলি দেন না কেন? আপনি দেখেন মত প্রকাশ মানে খালি কথা বলে না, কিন্তু মত প্রকাশটা যে জ্ঞানটা, জ্ঞান মাত্রই তো সামাজিক। তো আমরা হাওয়া থেকে জ্ঞান একটা পান নাই, অতীতের জ্ঞান থেকে, অন্য দেশের জ্ঞান থেকে এটা আমরা গ্রহণ করি। আমরা রাইট। যখন বীজ নিয়ে কাজ করি, আমরা যখন বিদেশে যখন যাই, যখন তারা পেটেন্টের কথা বলে, আমরা বলি যে পেটেন্টের বিরোধী আমরা। কেন? বলে পেটেন্ট যে তুমি করছো, তুমি তো বীজটা তো হাওয়া থেকে পাও নাই, তার না কারো কাছে চুরি করছো। তো সে তার, তাকে তুমি ইন্টেলেকচুয়াল রাইট দিবা না। এটাকে তুমি বলে কমন হেরিটেজ, ওটাকে বলে কমন হেরিটেজ। মানে বাংলাদেশের 15,000 যে জাতের যে ধান আছে, এটা হলো কমন হেরিটেজ। ভাষাগুলো খেয়াল করেন, হুম, এটা কমন হেরিটেজ, মানে যে কেউ চুরি করতে পারবে, লুট করতে পারবে। কিন্তু সে যখন এটাকে আবার নতুন একটা জাত বানাবে, ওটাকে কিন্তু আপনাকে রয়্যালটি দিতে হবে। দেখছি ব্যাপারটা কি? রাইট।
সে স্বাধীনতার কনসেপ্টটা খেয়াল করেন, এখানে কিভাবে আসছে, কারণ জ্ঞান তো বিতরণের বিষয়। মত, আমি কথা বলি কেন, এটা জ্ঞান প্রচারের জন্য। কিন্তু আপনি এখানে অলরেডি কিন্তু এই মত প্রকাশের স্বাধীনতা এখানে আপনি ঠেকে দিচ্ছেন। এছাড়া কিন্তু পাশ্চাত্য আইন আছে, আপনি কি করতে পারেন। ফরাসি দেশে কি আইন নাই? অবশ্যই আইন আছে। দাদা আপনি কি ফরাসি দেশে আপনি কিছু কিছু কথা তো বলতে পারেন না? ওখানে কি আপনার হিটলার কি নিষিদ্ধ নেই? আছে তো। হিটলারের পক্ষে তো কথা বলতে পারছেন না। হিটলার যে ইহুদিদের মারছে খুবই খারাপ কথা, কিন্তু সে সময় যে হিটলার যে যাদের বিরুদ্ধে লড়াই করতে চাইছিল, এরা কারা? এখন তাদের তত্ত্বটা কি ছিল? যদি আপনি জিজ্ঞেস মুসলিম সমাজতন্ত্র কেমন ছিল, হিটলার সমাজতন্ত্র কি ছিল, মাইন ক্যাম্প কি ছিল, তাহলে তো এই মত প্রকাশ করতে দিচ্ছেন না। মাইন মাইন ক্যাম্প তো পড়তে দিচ্ছেন না। ঠিক আছে তো? ফলে আমি মনে করি যে এগুলো খুব ইম্পর্টেন্ট, এটা আলোচনা। ফলে আমি আমাদের এখানে মত প্রকাশের সাথে কি কেমন খেয়াল করছি, যে কারণে আমাকে একটা পজিশন নিতে হলো, যেটা পরবর্তীকালে মবের আলোচনা আমরা যাবো, আজকে তো সময় হবে না, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট বুঝতে পারে মব বনাম জনতা। সেটা হলো এই, যে আপনি একজন নারী, একজন যে কোনো লেখককে স্বাধীনতার কথা আপনি বলছেন, কিন্তু সে লেখক কিন্তু আপনার পলিটিক্যাল এক্সিস্টেন্সের বিরোধী। আপনি যে আপনার যে পলিটিক্যাল এক্সিস্টেন্স দেশের ভেতরে এবং রাষ্ট্র ব্যবস্থায়, সে তার বিরুদ্ধে কাজ করতেছে। সে এক্সিস্টেন্স, এই পলিটিক্যাল এক্সিস্টেন্সটাকে সে নস্যাৎ করতে চায়। কি জন্য নস্যাৎ করতে চায়? এমন না যে সে নতুন করে গড়তে চায়, যেটা আমরা চাইছি। সে চাইছি যে এটা শেষ হয়ে যায় অ্যাজ এ পলিটিক্যাল, আপনার কি বলে, সত্তা হিসেবে, এবং সেখানে আধিপত্য বিস্তৃত হোক দিল্লির বিজেপি। ঠিক আছে, এখন এটাকে আপনি কেমন কিন্তু করে। সোহাগ ভাই, তাহলে মুক্ত চিন্তা বলে আমাদের এখানে যেটা চালু আছে, মানে মুক্ত চিন্তা বলে যে বয়ান চালু আছে, সেটাকে তাহলে আপনি বলছেন যে এরকম জিনিস আসলে অলীক, মানে এটা একটা সোনার পাথর বাটি যেটা বলছিলেন। ডেফিনেটলি শোনা পেতে পারি। তার মানে কি আমরা চিন্তাকে মুক্ত দেব না? কিন্তু আপনার মুক্ত চিন্তার তো প্রিসাপোজিশন হুম। আপনার পলিটিক্যাল এক্সিস্টেন্স। হুম। আপনি পলিটিক্যালি যদি এক্সিস্ট করতে না পারেন, আপনি তো কথা বলতেছেন পলিটিক্যালি এক্সিস্ট করার জন্য। হুম। আমরা কথা বলতেছি কেন আজকে? এই চিন্তাটা কেন দরকার আমাদের? যাতে কালেকটিভ পলিটিক্যাল এক্সিস্টেন্সটা শক্তিশালী হয়। কিন্তু আপনি যদি এই কালেকটিভিটির অন্তর্গত না, আপনি আপনি ইন্ডিয়ান কালেকটিভিটির অন্তর্গত। হুম। যদি সার্বজনীন মত প্রকাশের স্বাধীনতায় থাকতো, তাহলে বিভিন্ন রাষ্ট্র থাকার দরকারটা কি? হুম। আমরা নিজের মধ্যে না কেন? হুম। এটা বিশ্ব সমাজ গড়ে উঠতেছে না কেন? তাহলে বিশ্ব সমাজের পার্সপেক্টিভই তো আপনাকে দেখতে হবে যে বাংলাদেশে একটা পলিটিক্যাল এক্সিস্টেন্স আপনার দরকার। কিন্তু সেই পলিটিক্যাল এক্সিস্টেন্সকে যদি আপনি শাশ্বত মনে করেন, যেটাকে বলি জাতিবাদ, এটা তো ইসলাম তার বিরুদ্ধে। ফলে আপনাকে তারপর তো অন্য দিক থেকে প্রশ্ন তোলা, যেটা নিয়ে ধরেন আজকে এই সোহেল হাসান গালিব যে গ্রেফতারটা হয়েছে, ধরেন আপনি চাইলেই কি ধরেন ধর্ম নিয়ে যে আত্মা বলতে পারবেন কিনা, মানে ধরেন আমার ইচ্ছা হইলো বা কারো ইচ্ছা হইলো, হ্যাঁ, যে আমি ধর্ম মানি না, বিশ্বাস করি না, কিন্তু আমি এই কথা বলতে চাই, সেক্ষেত্রে কিভাবে এটা ডিসাইড করবো, কিভাবে এটা? এটা তো আমি পোপ এটা এগুলো ট্রিকি কোশ্চেন, এটা আপনি একদিন আলোচনা করা যাবে না। পোপ আচ্ছা। হুম। বেনেডিক্ট, দেখেন আমি তার সে কেন এই ইসলামিকদের প্রতিষ্ঠানটাকে সে সমর্থন করছে? সে বলে আমার বাপকে যদি তুমি গালি দাও, আমি তো একটা ঘুষি দেব। আপনার মত প্রকাশের স্বাধীনতা আছে, আপনি আইসা আমাকে গালি দিতে পারবেন? না, এটা তো আবার আমি কি? ডিরেক্ট আঘাত লাগবে। ফাইন। তাহলে মত প্রকাশের স্বাধীনতা লিমিটেড হয়ে যাচ্ছে ইভেন ফ্রম এথিক্যাল পয়েন্ট অফ ভিউ। রাইট। আপনার লোক কালো, দেখতে কালো বা অন্ধ, আমার বন্ধু সফা, বলতো আমরা টাইফয়েডের কারণে সবার মুখটা ব্যাকা ছিল, কথা বলতে গিয়ে মুখটা ব্যাকা করে কথা বলতো, লোকে হাসতো ওকে দেখে। আমি এবং হুমায়ুন কবির তার সঙ্গে থাকতাম। ঢাকা শহর তো এত বড় ছিল না। তো আমরা ছিলাম দুই বিখ্যাত মাস্তান ঢাকা শহরের। তা আমরা ওর সঙ্গে থাকতাম বলে ওকে কেউ ওর সঙ্গে ঠাট্টা করার সুযোগ পেত না, ওকে নিয়ে হাসবার সুযোগ পেত না। আমি বা হুমায়ুন থাকলে কোনো লোকের সাধ্য ছিল না যে ওর বিরুদ্ধে হাসে ওরা এই কোনো কথা শুনলে। এগুলো এগুলো হিস্ট্রি বাংলাদেশের, ঢাকা শহরের। ফলে আপনি ভাববেন না যে এগুলা সিম্পল সবকিছু। এটাকে দর্শনে এটাকে বলে আপোরিয়া, যেটা মত প্রকাশের স্বাধীনতা আপনার দরকার। কিন্তু এই যে কন্ট্রাডিকশন গুলা, এটা আপনি অতিক্রম করে যেতে পারেন না ইজিলি। এটা কিন্তু একটা, এটা থেকে যায় এরকম। এটা ফলে নতুন করে তাকে ভাবতে হয়, ফিরে আসতে হয়
যে আপনি কেন মত প্রকাশ স্বাধীনতা আপনি চাইছেন, কি জন্য চাইছেন, কোন লক্ষ্যে চাইছেন। ফলে শিফট হয়ে যাচ্ছে আপনার গোল। প্রথমে মত প্রকাশের স্বাধীনতা দরকার, যেহেতু আমরা একটা ডিসকোর্স তৈরি করতে চাই, আমরা একটা মতকে একটা সামষ্টিক মতে তৈরি করতে চাই। কিন্তু আবার সেই সামষ্টিক মতটা রক্ষা করার জন্য কিন্তু আপনাকে ব্যক্তিকে কিন্তু আপনার বিরোধিতা আপনাকে করতে হয়। ঠিক গালিবের ব্যাপারটা তাই, যে আপনি একটা সামষ্টিক একটা বয়ান আছে আমাদের গণ অভ্যুত্থানের পরে, জুলাইয়ের পরে। এই সামষ্টিক বয়ানটা আমার স্পিরিটকে, কালেকটিভ স্পিরিটকে রিপ্রেজেন্ট করে। তার যে কবিতা সে হাজির করতে, তার বিরুদ্ধে তার যে অবস্থানটা, সে কালেকটিভ স্পিরিটের বিপরীতে। ফলে এখন কি করবেন আপনি? আপনি কালেকটিভ স্পিরিট রক্ষা করবেন নাকি তার ব্যক্তি স্বাধীনতা রক্ষা করবেন? আমি বুঝতে পারছি সবাইকে। রাইট, রাইট, এটা খুব মানে ট্রিকি। খুব সিম্পল। আপনি কি করবেন? আপনি তার ব্যক্তিটাকে রক্ষা করতে কি কালেকটিভ স্পিরিট বিসর্জন দিবেন? ডেফিনেটলি আমরা কালেক্টিভের পক্ষে থাকবো। গলিব থেকে ফেলা দিবেন ওই যে তাকে করতে গিয়ে? তখন সবাই বলে হ্যাঁ আপনার ফ্যাসিজম হয়ে গেছে। না, এটাতে ফ্যাসিজম তো, এটাকে ফ্যাসিজম বলে না। কারণ আপনার যে ভুলে গেছেন যে আপনার একটা কালেকটিভ স্পিরিট আছে, ওই কালেকটিভ স্পিরিটটাকে তৈরি করার ক্ষেত্রে আপনি এনগেজ করেন না। আপনি যদি মনে করেন জুলাই গণ অভ্যুত্থানে যে স্পিরিটটা আসতেছে তার হুম, মধ্যে ইসলামিক কিছু টেন্ডেন্সি, তো আমি সেই কালেকটিভ স্পিরিট আমি তো ক্রিটিক করতেছি। কারণ আমি তো আপনার ধর্মীয় ফ্যাসিজমের লড়াই করতেছি এখন। এর আগে সেকুলার ফ্যাসিজম লড়াই করছি। তো আমি তো কালেকটিভ স্পিরিটের পক্ষে তো কথা বলতে তো আমি হাওয়া ছাড়ি, ইয়ে ছাড়ি নেই। আমার কি বলে পজিশন তো আমি ছাড়ি নেই। আমি তো লালনের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছি ইয়েতে, মধুপুরে। আমি তো আবার সেটা করছি। আমি তো বসে নেই, হুম, বসে নেই। ফলে আপনি কালেকটিভ স্পিরিটকে আপনি ডেভেলপ করতে দেবেন কেন, যে আপনি বন্ধ করে দিতে দেবেন? এটা তো কোনো অধিকার নাই। ফলে আমাদের এখানে কেন, আমি ব্যাখ্যা করেছি আজকে আমার যে দুটো ফেসবুকে যে পোস্টে, যে আপনি যখনই এই পুরনো সেকুলার ফ্যাসিজমের পতনের পরে আমাদের প্রধান শত্রু হিসেবে হাজির হয়েছে ধর্মীয় ফ্যাসিবাদ। হুম। এটা হতে বাধ্য, এটা হয়। এটা কিন্তু বিস্মিত আর কিছু নাই। এটা সম্পর্কে আমি আগে থেকে তো তৈরি, এবং এটা যে আসবে এই জন্য তো আমি ক্রিটিক অফ ইসলামটা করতেছি দীর্ঘকাল ধরে। এটাকে আমি ওই যে যেটা বলছি অ্যাফার্মেটিভ সাপোর্টার, মানে রাইট। আমি নিয়ে আলোচনা করছি যাতে ইসলামটার তার দ্বারা আমি আমার কালেকটিভ স্পিরিটকে কৌশলগতভাবে এবং নীতিগতভাবে ডেভেলপ করতে পারি। এটা কিন্তু ইসলামকে নিয়ে প্রতারণা করার ব্যাপার না। এমন না যে আমি ইসলাম নিয়ে এটা খেলতেছি, লোককে প্রতারণা করতেছি, লোককে ধরে দিচ্ছি, তা না তো। কারণ ইসলামের মধ্যে তো যে বাদামটা আছে, যে শ্বাসটা আছে, এটা তো আমার বিপ্লবের জন্য দরকার। এটা ছাড়া তো আমি কিছু করতে পারবো না। কারণ পাশ্চাত্য আমাকে কিছু দিতে পারবে না। পাশ্চাত্য দ্বারা আমি কিছু পরিবর্তন করতে পারবো না। কারণ আমার এর বিরুদ্ধে লড়াই, আমার লড়াইটা ডেফিনেটলি হল পাশ্চাত্য ফিলোসফি, পাশ্চাত্য দর্শন, এই পাশ্চাত্য সকল খ্রিস্টীয়, গ্রিকো খ্রিস্টীয় পলিটিক্যাল দ্বারা, এর বিরুদ্ধে আমাকে লড়াই করতে হচ্ছে। এবং অ্যাফার্মেটিভ সিম্বলাইজ নিয়ে আমরা আলাদা একটা পর্ব করব। আহ, আর তৌহিদি জনতা এবং মবের যে ব্যাপারটা, এটা নিয়ে আমাদের মনে হয় আরেকদিন আলাপ করতে হবে। কিন্তু আজকে একটা ছোট মানে কিন্তু গুরুত্বপূর্ণ, যেটা মোদি এবং ট্রাম্পের এই যে আহ, সাক্ষাৎ এবং তার ভূ রাজনৈতিক গুরুত্ব, মানে কি বলা যায় আমাদের দিক থেকে আহ আপনাকে বাস্তব। হ্যাঁ, আপনাকে দেখছি, একটু আলোচনা করি। আমি আপনি যে বলাচ্ছেও সব কথা শুনি, তারপর আজকেরটা আমরা তাহলে শেষ করি। আজকে আর আমরা আলোচনা না বাড়ে, আজকে 12টা বেজে গেছে নাকি? ভাই, এটা ক্লান্ত হয়ে আলোচনা করলে সিরিয়াসলি আলোচনাটা হবে না। রাইট। আমি এখন প্রথমত এক দায়িত্ব দিতে চাই একজন বা দুজন বা তিনজনকে, যে নোট করা সাংঘাতিক ইম্পর্টেন্ট যেগুলো আলোচনা করেছে। একটা তো রেকর্ড তো থাকবেই, কিন্তু রেকর্ডটা থাকুক, রেকর্ডটা প্রচার করতে চাইলে করেন। কিন্তু আমি মনে করি যে এই যে উদয় বা আরো অন্তত দুই বা তিনজন ট্রান্সক্রাইবের কথা বলি নাই, আমি যে পয়েন্ট গুলোকে মোটামুটি নোট করাটা খুব ইম্পর্টেন্ট। রাইট। তাহলে আচ্ছা, কিন্তু একটা প্রশ্ন আছে হোসেন ভাইয়ের, আহমেদ ভাইয়ের। হ্যাঁ, আমরা আর আমরা আর 10 মিনিটের মধ্যে শেষ করবো। যদি কারো প্রশ্ন থাকে ফরাদ ভাইয়ের এই পর্যন্ত যে আলোচনার প্রেক্ষিতে বা অন্য কোনো, আপনারা করেন। হুম। আপনার দায়িত্ব দিয়ে দেন, আগে ওটাকে অ্যাসাইন করে দেন। জি ফরাদ ভাই। নোট যারা এই যা পুরো আলোচনাটা নোটটা করবে যারা, আমি আচ্ছা, দিলে অ্যাড করে দিব, কিন্তু নোটটা খুব ইম্পর্টেন্ট। ও তুমি পারবা? একা পারবে আর কেউ? ও আর আরিফ করো। আমি পারবো, তবে আমার পরশুদিন একটা এক্সাম আছে, ও আচ্ছা, তো আচ্ছা, আমি একদম একদিন পরে দিতে পারবো। ওকে, ওকে, তুমি মানে একদম দাও। একদিন পরে দিতে পারবো। আগে একদম দাও, একদম দাও, তার এর মধ্যে আমি ভিডিও ছেড়ে দিব ফরাদ ভাইয়ের আলোচনা, শুধু পার্টটাও ছাড়লেও আমার মনে হয়, বা দুইটা পার্টি ছাড়তে পারি যদি আমরা ইয়ে করি। করতে পারবে, আরো রেফারেন্স ঢুকাতে পারবো, আরো কিছু হলে এটা আমাদের জিনিসটা দাঁড়িয়ে যাবে আমাদের।
কারণ আমি তো চোখে কম দেখি, আগের মধ্যে টাইপ করতে পারি না। জি। ওকে, আহমেদ ভাই আপনার প্রশ্ন করেন। ভাই সালাম আলাইকুম। আমি বেসিক্যালি আপনাদের চিন্তা পাঠকের সাথে ছিলাম না, আমি রমেল ভাইয়ের এটা দেখে খুবই আসলাম আপনার চিন্তাটা জানতে। আমি লেখালেখি করি বাইরের পত্রিকাগুলোতে, থ্যাংক ইউ। সাংবাদিকতা করি। তো আমার কাছে মানে অসাধারণ লাগছে, আমি প্রায় মন্ত্রমুগ্ধের মতো শুনলাম। আমি মানে আই রিগ্রেট দ্যাট আই নেভার কেম আর্লিয়ার। সো আজকে আমার কাছে মানে আমি বেসিক্যালি হাল হাকিকত দেশের পরিস্থিতি এটার জন্য আপনার মতটা জানতে চাচ্ছিলাম। তো এটা ইট ওয়াজ অ্যান ইমেন্স অপরচুনিটি ফর মি টু কাম অ্যান্ড টু টু নো অ্যান্ড লার্ন। হ্যাঁ, এটা হচ্ছে একটা। তো আমরা প্রায় একটা জিনিস আমি আপনাকে আপনার মত জানতে চাই একটা বিষয়ে, মানে প্রশ্ন আসলে দুইটা। একটা হচ্ছে যে আমরা সম্প্রসারণবাদী বলে একটা টার্ম শুনি, জি মানে যেটা বেসিক্যালি ট্র্যাডিশনাল অর্থে কোনো মার্কসিস্ট টার্ম বলে আমার কাছে মনে হয় না। আমি যতটুকু জানি যে এটা কোনো মার্কসিয়ান টার্ম না। জি তো জি ভারত এখন যেই পর্যায়ে তার পুঁজিবাদের বিকাশ হয়েছে, ভারত কি আসলে বেসিক্যালি একটা সাম্রাজ্যবাদী শক্তি কিনা? এটা হচ্ছে এক নাম্বার। জি জি। দুই নাম্বার প্রশ্ন হচ্ছে, ভারত যদি সাম্রাজ্যবাদী শক্তি হয়, তাহলে বাংলাদেশ কি আসলে, বাংলাদেশের জনগণের যে সার্বভৌম ক্ষমতার প্রশ্ন, হ্যাঁ, এই বাংলাদেশ কি আসলে একটা সার্বভৌম রাষ্ট্র ট্র্যাডিশনাল অর্থে, নাকি এটা আসলে ভারতের এক ধরনের একটা কলোনি? ভেরি গুড। আমি আমরা আচ্ছা ঠিক আছে। প্রথম হলো, আপনি যখন আপনি এটাকে আপনি, আমি ভারতকে একটা আগ্রাসী বলি সাধারণত। এটা সাম্রাজ্যবাদী না। সাম্রাজ্যবাদী কথাটা মানে হচ্ছে যে অন্য কোনো রাষ্ট্রকে যুদ্ধের মাধ্যমে দখল করে বা কোনো ভূখণ্ডকে ভাগ বাটোয়ারা করে অন্য একটা পরাশক্তির সঙ্গে। ফলে সেরকম আমরা ভাগ বাটোয়ারা এখানে দেখি না, কিন্তু আমরা এখানে দেখি একটা তার নিজের নিয়ন্ত্রণে রাখা। মানে ছোট ছোট দেশগুলো, নেপাল, ভুটান, বাংলাদেশ, এগুলাকে সে নিজের নিয়ন্ত্রণে রাখছে। অন্যদিকে তাদের একটা পলিটিক্যাল সভারেন্টি, এটাকে সে অন্তত আপনার সে বাইরে বাইরে প্রকাশ করছে। মানে আমরা তার গোলামি করতে বাধ্য হই, কিন্তু অন্যান্যদের কাছে বিশ্বে আমরা একটা স্বাধীন রাষ্ট্র আকারে আবার স্বীকার হবে। আমাদের পতাকা আছে, জাতিসংঘে আমাদের ভোটটা আছে, কিন্তু আমরা ভারতের অধীন কিছু না, এটা আছে। কিন্তু আসলে কিন্তু আমরা ইকোনমিক্যালি, ইভেন পলিটিক্যালি, পলিটিক্যাল যেমন হাসিনা যে 15 বছর ছিল, এরকম পলিটিক্যালি আমরা কিন্তু ভারতের দ্বারাই শাসিত হয়েছে। ফলে এই জন্য এটাকে আধিপত্যবাদ এবং আগ্রাসন বলাটাই সঠিক। কারণ ইম্পেরিয়ালিজম বা সম্প্রসারণবাদটা একটু আপনি বললে এটাও ভুল হবে না। সম্প্রসারণ মানে ভারতের কে নিজের ভূগোলকে সম্প্রসারিত করবার কোনো বাসনা আছে কিনা, এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে না। মাঝে মাঝে সে করে, কিন্তু মাঝে মাঝে সে এটা করে না বলেই মনে হয়। ফলে এটা আপনাকে সম্প্রসারণবাদের যে তার মধ্যে টেন্ডেন্সি আছে। এই জন্য বামরা, পুরনো কিছু বামরা সম্প্রসারণবাদ শব্দটা ব্যবহার করতো। আমি এটাকে মানে কনসেপচুয়ালি আমার কাছে মনে হয় যে এটা বোধহয় খুব সঠিক টার্ম না। আপনাকে কনসেপচুয়ালি সঠিক থাকতে হবে। এই জন্য আমি আধিপত্যবাদ ব্যবহার করতে চেষ্টা করি। আগ্রাসন মানে সম্প্রসারণের পরিবর্তে আগ্রাসন, সে আগ্রাসী। সে আপনাকে যে কোনো ক্ষেত্রে সে খুব আগ্রাসী কায়দায় আপনার উপর আধিপত্য বিস্তার করতে চায়। যেমন কানেক্টিভিটি, সে তার গাড়ি জোরে চায়, সে তার মতন করে সে ব্যবসায় সে আপনার আধিপত্য চান করতে পারে। তার গায়ের জোরে সে আপনার টেলিভিশন চলতে দেবে না, কিন্তু তার টেলিভিশন এখানে চালাতে হবে, ইত্যাদি। হ্যাঁ, ঠিক আছে না? হ্যালো। আমাদের আমাদের লড়াইটা তাহলে মানে আমাদের লড়াইটা তাহলে হচ্ছে যে মানে অ্যাজ এ সলভেন্ট পাওয়ার উই আর ফাইটিং উইথ আনাদার সলভেন্ট পাওয়ার, রাইট? কিন্তু আপনাদের সভরেন পাওয়ার তো না এখন। ওই প্রশ্নটাই করছিলাম আর কি, যে আমাদের সলভেন্ট পাওয়ারটা কোন পর্যায়ে আছে আসলে। আমাদের সভরেন পাওয়ার নাই। আপনাকে সভরেন পাওয়ারটা করা মানে কি, এটা গণ সার্বভৌমত্ব বলে। ফলে একটা এই বিপ্লব, এখনকার যে ঘটনাটা ঘটলো, এটাকে কমপ্লিট না করা পর্যন্ত আপনি সভরেন পাওয়ার তো হতে পারবেন না, আপনাদের সভরেন না তো। যেমন একটা কথা আমি অ্যাড করি আপনার কথার পরিপ্রেক্ষিতে, আপনি ভুলে গেছেন আপনারা স্যাক্স, হ্যাঁ, ওই যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ যেটি বুদ্ধিজীবী, ওই ডেভেলপমেন্ট যারা পড়ে বা ফলো করে, তারা খুব ভালো করে থাকে, খুব চেনে। তিনি প্রথম থেকে বলছিল যে আপনার জুলাই, যেটাকে আপনি জুলাই গণঅভ্যুত্থান বলছেন, এটাকে তিনি বলছেন রেজিম চেঞ্জ। মার্কিন যুক্তরাষ্ট্র একটা ক্ষমতা বদল করেছে মাত্র, কথাটা খেয়াল করেন। কিন্তু আমরা এই সমালোচনা, ঠিক আরেকজন বামপন্থী একজন বুদ্ধিজীবী, বিজয় প্রসাদ, ভালো মানুষ, খুবই ভালো মানুষ, মানে গণমুখী, তিনিও বলেছেন এখানে রেজিম চেঞ্জ হয়েছে। এরা কিন্তু গণবিরোধী লোক নয় দুজনে কেউই। এরা খুবই জনগণের স্বার্থের দিক থেকে জিনিসটা দেখে। এবং শুরুর দিকে তারা যখন এই কথা বলেছিল, আমরা আপত্তি করেছিলাম এই কারণে যে তারা গণ অভ্যুত্থানের মধ্যে যে স্পিরিটটা হাজির হয়েছে, এটা তারা
ধরতে পারেন না, হুইচ ইজ ট্রু। এটা তুষার এই সমালোচনা করেছে, আমি তার সঙ্গে একমত। কিন্তু তারা আরেক দিকে তো তারা সঠিক, আসলে তো একটা রেজিম চেঞ্জ হয়েছে। এখন এই রেজিম চেঞ্জটা, এই যাদেরকে আপনার উপদেষ্টা সরকার বলছেন সেনা সমর্থিত, এটা কিন্তু চলছে আমেরিকান এম্বাসির দ্বারা। আপনারা তো ফলো আপ করেন, আমেরিকান এম্বাসি যেটা চায় তার বাইরে কিছু করতে পারবেন না। তারা এই জায়গায় আপনি গেছেন। ফলে আপনি কি মনে করেন যে আমাদের যে মহান যে তিনজন ছাত্ররা এই কাজটা করেছে, তারা এই আধিপত্য থেকে বেরোবে? আমেরিকান এম্বাসি মানে একই সঙ্গে কি মার্কিন যুক্তরাষ্ট্র এবং কি ভারত এবং ইসরায়েল, এই যে তিন অক্ষ শক্তি নিয়ন্ত্রণে আপনি আছেন। এবার আপনি আগামী রাজনীতিটা ঠিক করেন এইটাকে, এই বাস্তবতাকে মেনে নিয়ে। আপনি কি কালকে ইচ্ছে করলে ফেলাই দিতে পারবেন? না। ফলে আপনার আন্দোলনকে অলস সাজাতে হবে আন্তর্জাতিক ভূরাজনৈতিক বিন্যাস সম্ভাবনার মধ্যে। সেটা আমরা আলোচনা করবো, এর মধ্যে আমরা কি পসিবল, কেমনে আমরা আগাতে পারি। এই জন্য আমরা যে কালেকটিভ স্পিরিটের কথা বলছি, রুহানিয়তের কথা বলতেছি, এটা একটা সুযোগ। আপনি যদি লড়ে পারবেন না, আপনি একমাত্র পারবেন ওই বিদেশিদেরকে জয় করে, তাদের মন জয় করে, নতুন কিছু দেখিয়ে আপনাকে মন জয় করে। ঠিক আছে, আমি এটা মাহফুজের একটা বলি, আমি তো জানি না, আমি ওকে পছন্দ করি, সেটা কোনো সমস্যা না। এই ছোট্ট একটা দেখুন, বলি কথা, তাহলে ধরতে পারেন আপনারা। মাহফুজ যখন নিউ ইয়র্কে যায়, তখন মাহফুজের জন্য নিউ ইয়র্কে ল্যাটিন আমেরিকা, আফ্রিকা এবং এখানকার যারা সবচেয়ে অ্যাক্টিভিস্ট এবং জুইশ, যারা এই যে প্যালেস্তাইনের পক্ষে লড়াই করতেছে, ডিফেন্স লিগ তো না, পরে এই যে ইয়তরা যারা, জুইশ ইউনিটি ফর পিস, এগুলোর জন্য এরা প্রত্যেকে তাকে কিন্তু একটা সম্বর্ধনা দেওয়ার জন্য তৈরি ছিল। একটা বড় সম্বর্ধনা, রিকগনিশন, গ্লোবাল রিকগনিশন বা দ্য ইয়টস, যে মাহফুজ এই আন্তর্জাতিক ভাবে সে যে ঘটনাটা ঘটিয়ে দিতে পেরেছে, হিস্টোরিক্যাল যে কোনো রিজনে হোক না কেন, ঘটিয়ে দিতে পেরেছে। এটা এতই গুরুত্বপূর্ণ ঘটনা যে এটা বিশ্বের এই নতুন যে লড়াই, নিউ লিবারালিজম, নিউ ইম্পেরিয়ালিজমের বিরুদ্ধে, এটা বিশ্বব্যাপী যে লড়াই চলছে, সে তার প্রতীক। কিন্তু আমরা খুব লজ্জিত হয়েছে, যারা অর্গানাইজ করেছে তারা খুবই লজ্জিত হয়েছে যে দেখা গেল ডক্টর ইউনূস তাকে নিয়ে গেছে ক্লিন্টন ফাউন্ডেশনে, এবং ক্লিন্টন ফাউন্ডেশনটা এখানে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত একটা ওয়ার মঙ্গার আকারে পরিচিত। আর ক্লিন্টন তো ওয়ার মঙ্গার, আপনারা সকলে জানেন, এই যুদ্ধবাদ, ও তো আর গ্রহণযোগ্য না কারো কাছে। ফলে মাহফুজের যে বিশ্ব, তার যে গ্লোবাল, তার যে প্রতীক টাকা সে হাজির হতো, এটা সে হাজির হয়নি। এবং ধীরে ধীরে সে আবার একটা বেটে জায়গায় চলে যাবে। এগুলো খুব গুরুত্বপূর্ণ, বুঝতে পারেন? ঠিক আছে, কারণ আমরা পৃথিবীকে এত বোকা ভাবলে হবে না। ফলে সেজন্য আমরা মনে করি আগামী দিনেও যে রাজনীতিটা তরুণরা গড়ে তুলবে, তাদেরকে সতর্ক থাকতে হবে। এই রাজনীতিটা আঞ্চলিক এবং গ্লোবাল একই সঙ্গে। ফলে ওই গ্লোবাল জায়গায় দাঁড়িয়ে আমাদের কথা বলতে হবে। আপনি যখনই আমরা একটা মধ্যবর্তী রাজনৈতিক দল করতে চাচ্ছি, 90% ইন্টারেস্ট, আন্তর্জাতিক ইন্টারেস্ট, এই দলটা হারাবে। কারণ এই ধরনের মধ্যপন্থী লিবারেল রাজনীতির কোনো ভবিষ্যৎ তৃতীয় বিশ্বের কোথাও নেই, কোথাও নেই। এই যে কেজরিওয়ালের ব্যাপারে যে বিরাট বিরাট ড্রাম পিটছে, কেজরিওয়াল ইজ এ ডেড কেস। আপনি যদি এই যে একে কি তুরস্কের পার্টি বলতেছে, এর দোকান তো সবচেয়ে দুর্বল একটা পার্টি, ইট ডাজন্ট হ্যাভ এনি ফিউচার। আর ডেমোক্রেসি, সো কল লিবারেল ডেমোক্রেসি আমেরিকাতেই ব্যর্থ। আপনি এতে কি করবেন? আমেরিকাতে ব্যর্থ, তারা বিচারই করতে পারছে না। ওখানে একটা ফ্যাসিজম হয়েছে, একটা কু হয়ে গেছে পাল্টা। তাহলে আপনি কি করবেন? মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিজয়, তার সাথে কু হয়েছে, অভ্যুত্থান হয়েছে বেসিক্যালি। তাহলে এগুলো তো বুঝতে হবে আপনাদেরকে। এই বাস্তবতাকে মাথায় না নিয়ে এলে আপনি কিছু করতে পারবেন না। আপনার একমাত্র উপায় হচ্ছে পিপলের কাছে পৌঁছাবার ভাষা তৈরি করা। কি ভাষায় কথা বলে জনগণ আপনার সঙ্গে যুক্ত হবে? কেমন? এই যে যেগুলো বলছেন এই পত্রিকাতে আলোচিত হবে, আপনি এগুলো নিয়ে আলোচনা করবেন। ওই চালাবে কিন্তু আমেরিকান এম্বাসির সেকেন্ড সেক্রেটারি অথবা থার্ড সেক্রেটারি, আপনাদেরকে চালাবে। ওকে রোমেল? ওকে। ওকে, হ্যাঁ, আমার মনে হয় যে আর কার কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা আমরা শেষ করে দিই, প্রায় 2.5 ঘন্টা হয়ে আচ্ছা, গেছে। কয়েকটা একটা বা দুইটা বইয়ের রেফারেন্স দেওয়ার কথা ছিল, ভাই বলছিল। মব নিয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে, মব নিয়ে আচ্ছা। পরিপ্রেক্ষিতে এটা দেওয়ার কথা ছিল। কিন্তু আপনাদেরকে যেটা বেশি ডেফিনেটলি আমি পড়তে বলবো, যে সেটা হলো যে আপনার কনস্টিটিউয়েন্ট পাওয়ার সংক্রান্ত যে কোনো বই আপনারা পড়তে পারেন। ঠিক আছে তো? আর আমি তাহলে যদি পড়তে চান, আমি একটু দুই দুই একটা পিডিএফ আর্টিকেল আপনাদের জন্য ছেড়ে দেবো।
আর যদি আমি হ্যাঁ, হোয়াটসঅ্যাপে বা আপনার ফেসবুকে আপনার লিঙ্ক দিয়ে। ওটা ওরা পড়লে আপনারা একটা নিয়েই পড়েন, এটা ইজি হবে। আর হলো যে আহ, আরো কিছু জিনিস আমরা শুনতেছি, আমি কিছু উদয়কে দিয়েছি, আন্দ্রেয়াস ক্যালিভাসের কিছু দুই তিনটা আপনার ভিডিও শুনতে পারেন, এটা ইম্পর্টেন্ট কেমন বোঝার জন্য। তো ফলে আপনি, কারণ আমাদের দরকার যে এই পপুলার সভারেন্টি কথাটা পরিষ্কার আমাদের বোঝা দরকার। এই যে সামষ্টিক, যেটাকে আমি অনুবাদ করতেছি সামষ্টিক রুহানি সত্তা, সামষ্টিক রাজনৈতিক রুহানি সত্তা, বা আরো সহজ কিছু এটা বলতে পারেন, রুহানিয়াতে বলতে পারেন, যে অর্থে বলেন। কারণ রুহানিয়াত কথাটা আমি ব্যাখ্যা করেছি, মার্কস বুক ও রুহানিয়াত অলরেডি, এর আগের আমার সেই বইতে দেখবেন যে এই আলোচনাগুলো আছে। আচ্ছা, তাহলে ফাহাদ ভাই একটু ইয়ে করি, মানে আমরা কি এই ঈদের আগে আগে, মানে মার্চের প্রথম 1 তারিখ তো ঈদের আগে, আমরা কি একটা ভাববটি করে আসবো নাকি, মানে এই বিষয়টা আরেকটু ডিটেল নিশ্চয়ই করতে পারি, আমি মনে করি যে ঈদের আগে, পাওয়ার নিয়ে যে আলাপটা। আমি মনে করি বা রমজানের মধ্যে, ঈদের আগে তো রমজান আগে করতে হবে, তার হাতে সময় নেই। 15 দিন আছে ফাহাদ ভাই, হাতে 15 দিন হাতে আছে, আজকে যদি আমরা ডিসিশন নেই আমরা। আমরা করতে পারি, ডেফিনেটলি করতে পারেন, ডেফিনেটলি করতে পারি। কেন আপনারা সবাই কি মনে করেন এটার উপরে একটা ফোকাস, ডিটেল কনস্টিটিউয়েন্ট পাওয়ার নিয়ে? অবশ্যই করা যায়। এই আলোচনা, হ্যাঁ, বল 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 বল। অথবা যদি আমরা, বলেন যদি বলেন। যদি আমরা টাঙ্গাইলে নাও যেতে চাই, এমনকি ঢাকাতে একটা হোল ডে সেমিনার অন্যদেরকে ইনভাইট করা, আর অন্যান্য যারা আছেন তাদেরকে ডেকে আমরা আলোচনা করতে পারি। ওকে। মানে আমি মনে করি যত করতে পারবেন ততই আপনারা মানে কিন্তু। আমি কেন বলতেছি ফাহাদ ভাই, ওই যে হিস্ট্রিটা ধরে না অনেকে, শুধু আপনি এই কথাটা বলেন তো এটা ধরতে পারে না, এর যে একটা পিছনে একটা লম্বা ইন্টেলেকচুয়াল হিস্ট্রি আছে, এবং এটার সাথে যে এন্টি কলোনিয়াল চিন্তা যুক্ত, রাষ্ট্রকে সবরেন করার যে প্রশ্নটা যে যুক্ত, একটা কলোনিয়াল কি বলে যে লেগেসিতে বের হওয়ার সাথে যুক্ত। এইটা শুধু আপনি যখন গঠন কথাটা বলেন, এইটা পুরাটা লিঙ্ক করতে পারে না, তাহলে একটা ডিটেল যদি হয়, হ্যাঁ, মানে তাহলে আমার মনে হয় যে আহ, ভালো হয় গ্রুপের ম্যাচুরিটির জন্য। সেক্ষেত্রে ধরেন একটা বা দুইটা বইয়ের রেফারেন্স দিলেন, যেটা আমরা একটু পড়ে গেলাম, তাহলে যেন ওইখানে আরো এঙ্গেজ হওয়া যায়, সেই অর্থে বললাম। ডেফিনেটলি আমি একটু করে শুনি। মার্কস এবং হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে ভারতের কাছে। হুম। না, এটা একটা বলে নি। মার্কস এবং লেনিন উভয়েরই একটা খুবই ইন্টারেস্টিং একটা কথা আছে। কথাটা হলো, আপনি খেয়াল করেন আপনার এডুকেশন সিস্টেমটা কিন্তু লোককে এডুকেট করার জন্য না, লোক কিন্তু এডুকেটেড না, পিপল। তো আপনি কি পিপলকে বাদ দিবেন? হুম। আচ্ছা, তাহলে শিখে, জনগণ কি কি করে শিখে? জনগণ কিন্তু শিখে একমাত্র রাজনৈতিক সংগ্রামে, আন্দোলন সংগ্রামে। Right. তাহলে এই যে 5ই আগস্টে ঘটনাটা ঘটাই দিলেন, আপনি কিন্তু পুরোটা কিন্তু বুঝতে পারতেছেন না যে পিপল কোন জায়গায় চলে গেছে। এই লোক, এই বাংলাদেশ কিন্তু আগের বাংলাদেশ আর নাই। রাইট। তাহলে আমাদেরকে, যেদিন আমি শুরুতে আলোচনা করেছি আপনাদেরকে, আপনারা একটা পলিটিক্যাল প্রসেস আকারে ভাব বৈঠকে চিন্তা, পাঠচক্রকে চিন্তা করেন, এবং তার জন্য বিরাট দল বানাবার দরকার নেই। আলোচনা করা এবং দেখেন লেনিন কেন পার্টিটা বানাইছে, আলোচনা করছে আর লেখা, খালি লোককে এডুকেট করে, আর কিছু না। ছোট ছোট পাতা, যদি আমার লোককে যদি 16 পাতা, বেশি না, 16 পাতা বেশি পত্রিকা বের করা দরকার নাই, পারলে 8 পাতাতে আগে একটা আর্টিকেল ছাপানো প্রচুর, 1 টাকা 2 টাকা 3 টাকা করে বিক্রি করা, এগুলা শিখেন। একটা ইনভেন্ট, পলিটিক্স করার নতুন পদ্ধতি বের করতে, খালি ফেসবুকে দিলে হবে না। ফেসবুকে তারাই পড়ে যারা কিন্তু, যারা মানে যারা আসলে কিছু করবেও না, আর যারা আপনার ওই যে কি বলে এই এরকম পার্টি বানাবে। কিন্তু যাদের কাছে পৌঁছাতে হবে, ওদেরকে ওই ছোট ছোট 8 পাতার ছাপ নেন, নিউজ প্রিন্টে কম দামে, গিয়ে গিয়ে 1 টাকা করে বিক্রি করলে কি 2 টাকা রিক্সাওয়ালা কাপড় যে পড়তে পারে একটু, আর ছোট জায়গায় সহজ ভাষায়, এগুলো আমাদেরকে শিখতে হবে। এগুলো প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল কোশ্চেন। অসম্ভব, অসম্ভব, অসম্ভব গুরুত্বপূর্ণ। এটা যদি আমরা করতে পারি, আর কিচ্ছু লাগবে না, এখান থেকে পার্টি দাঁড়া যাবে, এখান থেকে পার্টি দাঁড়া যাবে। আমি খালি কি করতে হবে, পিগি রাইট করতে হবে, ছাত্ররা যে আন্দোলনটা করছে, ছাত্রদেরকে যে সাপোর্ট দিতে হবে আপনাকে পাবলিকলি, এবং এটাকে তাদেরকে এডুকেট করার জন্য এগুলো তাকে দিবেন। দেশের মধ্যে না, না, আমি এটা বিশ্বাস করি। এটা ফলে লেখক লাগবে প্রচুর, যারা লিখতে পারে এবং একই সঙ্গে বিক্রি করতে পারে, দিতে পারে, ডিস্ট্রিবিউট করতে পারে। আপনি পড়েন হোয়াট ইজ টু বি ডান, লেনে পড়ে দেখেন কি করে সে পার্টিটা বানাচ্ছে। ওদের যে পার্টি যে বানায় পদ্ধতি, এটা পদ্ধতিটা টিকবে না।
বুঝছেন? ওকে, তাহলে তো আমরা ওদের আহ, ওখানে যে আমাদের মধ্যে চিন্তা করে, এদের সংখ্যাই দেখবেন যে 90%। আর নফিল তো আছে বলতে পারবে। আমি যেটা আহ, বলতে, এ কিন্তু ওরা এরকম ছেলে বেশি, কিন্তু কয়েকদিন পরে এ কিন্তু নষ্ট হয়ে যাবে। ওই যে আপনার গণ অধিকার পরিষদের মতো হয়ে যাবে, নুরু হয়ে যাবে আর কি। তো আপনার নুরু পার্টি বানাতে যদি জানতে পারেন পারেন যে করছিল, তো হয় না তো ওটা। ওকে, তাহলে লিঙ্কন আচ্ছা, কনস্টিটিউয়েন্ট পাওয়ারের উপরে কার ভিডিওর কথা জানি বললো ভাই, আমি বুঝতে পারি না, আপনি কি? পানক্রিয়াস ক্যালিভার। আচ্ছা আচ্ছা। আমি দেব, ফাদার বইয়েও তার ইয়ে আছে, রেফারেন্স আছে, হ্যাঁ? আমার বইয়ের মধ্যে আছে রেফারেন্স, আমি আচ্ছা, এই দেবো। যে উদয়, তুমি গ্রুপে দিয়ে দিও ভিডিওটা, ঠিক আছে? নাহলে আমি তো আছি, অসুবিধা নেই। ঠিক আছে, আমি দিয়ে দিবনি। আচ্ছা ঠিক আছে। ঠিক ওকে, আছে। তাহলে আমরা কি ফরহাদ ভাই, তাহলে আমরা নেক্সট বসবো কবে, মানে অনলাইনে বা ফিজিক্যালি? আমাদের আশেপাশে সমস্যা নাই, যেখানে থেকে ঢুকতে পারবো। ওকে, আচ্ছা, মানে আমরা কি প্রতি সপ্তাহে 2 বার করে বসবো, এরকম কি মানে আজ আমি মনে করি আপনি কি রাজি আছেন? ডেফিনেট আমি, আপনি সপ্তাহে অবশ্যই বসতে হবে আপনাদের। ওকে, তাহলে আমরা সপ্তাহে 2 দিন করে বসি, জিজ্ঞেস অনলাইনে বসি। সবাইকে জিজ্ঞেস করি কিনা, হ্যাঁ, সবাইকে জিজ্ঞেস করেন ওরা আগ্রহী কিনা। হ্যাঁ, সবার আগ্রহ থাকলে বলেন। এটা খুবই ভালো জি, হয় ভাই, তাহলে আগ্রহী একটা আগ্রহী। মানে কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে থাকা যায়। আচ্ছা দেখেন, আমি ভাবছি অনেক আলোচনা করতে হবে, কিন্তু আলোচনা করি নাই, করতে পারি নাই। এই যে মানে এই ওদের পার্টি গঠন নিয়ে মনে মাথা ছিল, তাহলে আরো আলোচনা করতে হবে, ওদেরকে শুনতে হবে, ওদের বলবে, আলোচনা করবে। লাগবে রাইট, তো, লাগবে। নতুন নতুন ব্যাপারগুলো আছে। 7-8টা কমিশন রিপোর্ট বেরিয়েছে, আলোচনা করতে হবে না প্রত্যেকটা কমিশন রিপোর্ট রাইট, ধরে। রাইট, রাইট, রাইট। তাহলে আমরা আমরা ফিজিক্যালি বৈশা একটা বিষয় ঠিক করবো, না বিষয়গুলো ঠিক করবো কিনা, নাকি বা আমরা একটা বৈঠকই করি শুধু, যে কি কি বিষয় আলাপ করব, মানে আলাপ করা দরকার, পরের একটা সেশন করে এটা নিয়ে। হ্যাঁ, খুব খুব ভালো, এটাই করতে আমার হবে। মনে হয় যে পরের সেশনটা আমরা করি কি কি বিষয় নিয়ে আমরা আলাপ করব, এটা নিয়ে একটু ডিটেল আলাপ করি। ঠিক আছে, যে আমরা ধরেন আগামী 2 মাসে কি কি বিষয় নিয়ে আলাপ করব। হ্যাঁ, মানে আজকের যে টাইটেলটা মানে নীতি ও কৌশল আর কি, এটা আমরা নির্ধারণ করার জন্য একসাথে বসি সবাই। অনলাইনেই বসি নাকি, অনলাইনেই বসি? যেভাবে ইচ্ছা যেভাবে বসে, অসুবিধা নেই, অনলাইনে বসতে পারেন, ছোট হ্যাঁ ভাই, করে। অনলাইনে হলে সবাই যুক্ত হতে পারবে আর কি। অনলাইনে বসে বেটার, সব আলোচনা করতে পারবেন। কারণ ঢাকার বাইরে থাকে অনেকে, তো আমাদের যারা আগ্রহী অনেকে আছে ঢাকার বাইরে, ওদের আমরা ওদের বসি। খুবই ভালো। ওকে, তাহলে দেখা হবে পরে এরিয়াতে। এখানে তো, যেমন এখানে যারা আছেন সবাই তো গ্রুপে আছেন না? আমরা যদি রেগুলারলি এটা করতে পারি এবং অন্যদেরকে ইনক্লুড করতে পারি, আমরা যখন এই যারা দল করতেছে ওখান থেকে প্রত্যেককে ঢুকাতে পারছি, আবার আসো আলোচনা করে দেখি, শুনে কি বলে, আপনি অটোমেটিক স্লোলি এফেক্টটা করতেছেন। রাইট, রাইট। মানে আপনি পার্টিটাকেও স্ট্রেংথেন করার কাজটা হয়ে যাবে এর মধ্যে দিয়ে। ঠিক আছে। আর আপনি তো যে বাড়ির, তো আপনি তো যে মিত্র, তো আপনি তাদেরকে তো রক্ষা করার জন্য তো আপনি আসছেন। অনুর ভাই, কোনো পরামর্শ? আহ হ্যাঁ, এই রেগুলার আলাপটা ভালো হবে, 2 দিন হোক সপ্তাহে, এবং নেক্সট সেশনে বিভিন্ন বিষয় টপিক এগুলো সিলেক্ট করার জন্য করা যেতে পারে, ভালো হবে। আর আজকে ফরহাদ ভাইয়ের শেষের দিকের আলাপটা খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে তাহলে সবাই ভালো আচ্ছা, থাকেন। আমি একটু দুই হ্যাঁ, মিনিট বলো, বলো, বলবো বলো, রুবেল বলো, ভাই। বলো। রাহিত, তুমি বলো। আহ, আচ্ছা, আজকের ফরহাদ ভাইয়ের আলোচনাটা খুবই ভালো লাগলো। আমি দুইটা পয়েন্টে একটু জোর দেব, সেটা হচ্ছে আহ একটা বিষয় ফরহাদ ভাই বলছেন যে কালেকটিভ মোরাল যে আপরাইজিংটা ঘটছে, এবং সেটা ইসলামের মধ্যেই উনি ভবিষ্যৎটা দেখতে পান, এবং এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তার ব্যাখ্যা এই করতে হবে। আমি কিন্তু অ্যাফার্মেটিভ সাপোর্টার্স কথাটা বলেছি, এটা কিন্তু খেয়াল হ্যাঁ, হ্যাঁ, করতে। ওকে, রাইট। হ্যাঁ। তো এটা এটা আমারও মনে হয় খুব গুরুত্বপূর্ণ। আমি ভবিষ্যৎটা এটাতেই দেখতে পাই, যে সমাজের যে আমরা যদি নীতি নৈতিকতার কথা বলি, যে মোরালিটির কথা বলি, সেটা যেভাবে অনুপস্থিত পাশ্চাত্যে, এবং সেটা আহ ফরহাদ ভাই যে ধরনের কথাটা বলেন, সেটা ওই ইসলামের ওই শ্বাসটা যদি আমরা নিতে নিতে পারি, এবং সমাজের যে নীতি নৈতিকতার সংকট, এটার একটা সলিউশন সেটা হইতে পারে। আর আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ হচ্ছে রণকৌশলের যে ব্যাপারটা। তো এই ক্ষেত্রে আমাদের যে এলাই গুলা আমরা পাবো,
তাদেরকে যাতে আমরা না হারাই, মানে এমন কোন সমালোচনা আমরা পাবলিকলি করব না যে আমাদের এলাই গুলা আমাদের বিপরীতে চলে যায়। বিশেষ করে আহ কালেকটিভ যে কালেকটিভ কোন স্পিরিটের বিরুদ্ধে আমরা যাতে পাবলিকলি না বলি, সেটা আমাদের বামপন্থী বিভিন্ন বন্ধুরা আমাদের সঙ্গে থাকতে পারে, ইসলামপন্থী বিভিন্ন বন্ধুরা আমাদের সঙ্গে থাকতে পারে। এবং এইটা যদি আমরা আহ করতে পারি, এটা গুরুত্বপূর্ণ। আর আহ আরেকটা ব্যাপার বলবো, এটা ভুলে গেছি এখন। ঠিক আছে, এতটুকুই। ওকে, থ্যাংক ইউ। আমি আমি একটা কথা জানতে আরেকটা চাচ্ছিলাম আরেকটা আসলে। ব্যাপার, আরেকটা প্রশ্ন ফরাদ ভাইয়ের কাছে, যে এই এই দুইটা ব্যাপার আমরা কি এক্সিস্টিং কোন পলিটিক্যাল পার্টিতে আপনি দেখেন কিনা, এবং যদি না দেখা যায় তাহলে আমাদেরই তো সেটা গড়ে তোলার কাজটা করতে হবে। যদি যেটা আপনি বললেন যে 5 জন হলে 5 জন, এবং 5 জন যদি রাইট কথাটা বলে সেটাতে মানুষ তো সেটা গ্রহণ করবে। এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি লিবারেল ফ্রেমওয়ার্কের বাইরে যেতে পারবে না। কারণ আমরা যে আপনাকে এখনকার কিন্তু পার্টি গঠনের ভর কেন্দ্র কিন্তু ইন্টেলেকচুয়াল। এই যেসব আমি যে ক্রিটিক গুলো করলাম, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আপনার চিন্তার জায়গায় যদি আপনি ভেঙে না ফেলেন আগে, নতুন রাজনীতি গড়ে তুলবে না। আপনি আমরা যতটুকু পারেছি ততটুকুর ফল তো পেয়ে গেছি অলরেডি 5ই আগস্ট, আর তো কিছু পাওয়ার নাই। 5ই আগস্টে আমি যা পারছেন এর বেশি আপনি কখনই পাবেন না। কারণ এর বাদে কনস্টিটিউশন পাওয়ার কনসেপ্টই অনুপস্থিত। রাষ্ট্র এবং সরকারের পার্থক্য আমরা বুঝি না। তো আপনি এর বিষয়ে আপনি কি পাবেন বলেন? আর ইকোনমিক ইস্যু নিয়ে তো আলোচনাই নেই। তাহলে আপনি এখন যা পাইছেন তাতে আপনি শকর করেন। এখন তাহলে কেন বাকি পদক্ষেপে যেতে হলে আগামী 6 মাস আপনাদেরকে প্রচুর পরিশ্রম করতে হবে। ইফ ইউ রিয়েলি সিরিয়াস অ্যাবাউট পলিটিক্যাল পার্টি, প্রচুর পরিশ্রম করতে হবে। আনফর্চুনেট আমি অসুস্থ হয়ে যাওয়ার পরে ভীষণ পিছিয়ে পড়ছি। আমি মনে করি যে ক্ষতি হয়ে গেছে আমার, নিজে দেখতে টের পাচ্ছি আমি ক্ষতিটা কোথায় কোথায় হয়েছে। ফলে আপনাদেরকে যেটা সিরিয়াস হলে, এই জন্য আমি প্রথমেই ব্যাখ্যা করেছি আপনাদের এখনকার আলোচনাগুলো একদম পার্টির কে মাথায় রেখে তাদের পলিটিক্যাল প্রসেস আকারে আপনাদের ভাবতে হবে। আচ্ছা, তাহলে হ্যাঁ, বলেন ফাহাদ ভাই। হ্যালো। আচ্ছা, হ্যাঁ, রুমেল ভাই, আমি একটা জিনিস একটু জি জানতে জি জি। চাচ্ছিলাম, আসলে আমি একটু মিস করে গেছি। সেটা হচ্ছে যে আমরা কি সিদ্ধান্ত নিলাম যে সামনে প্রতি সপ্তাহে 2বার বসার সামনে থেকে, সেই সিদ্ধান্ত কি আমরা নিলাম? জি জি জি, এরকম কি আমরা কোনো সিদ্ধান্ত নিলাম? সপ্তাহে 2বার করে বসতে পারি কিনা চেষ্টা আচ্ছা, করবো। এবং তাহলে সেক্ষেত্রে আমার একটা একটা প্রস্তাব আছে আর কি। এই প্রস্তাবটা ভেবে দেখতে পারেন। সেটা হচ্ছে যে আসলে পলিটিক্যাল সিনারিও মানে খুব দ্রুত চেঞ্জ হচ্ছে, আসলে সামনে আরো দ্রুত চেঞ্জ হবে। কোনো কোনো বিষয় দীর্ঘ এবং আহ হলো সময় সাপেক্ষ আলোচনার বিষয় আছে। আর কোনো কোনো বিষয় হয়তো অল্প আলোচনার মধ্যে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারি আসলে। তো সেক্ষেত্রে দুইটা দিনের, একটা দিনে হয়তো খুব মানে আকৃতিতে ছোট বিষয়গুলো নিয়ে আলাপ করা যাইতে পারে, আর একটা দিনে আসলে বড় বিষয়গুলো যেটা দীর্ঘস্থায়ী এবং সময় সাপেক্ষ আলোচনার বিষয়, সেগুলোকে আরেক একটা দিনের জন্য নির্দিষ্ট করা যাইতে পারে আসলে। তাহলে হয়তো যেমন আজকে একটা একটা টপিক নিয়ে আলোচনা করে আমরা শেষ হয়ে যাচ্ছে আসলে, আর আরেকটা টপিক যেমন মব বিষয়ক আলোচনা, সেটা হয়তো আকৃতিতে ছোট হইতো। তাহলে এই ধরনের টপিক গুলো হয়তো আহ অন্য একটা দিনে আলোচনা করা যেতে পারে, যদি 2টা দিনের মধ্যে ভবিষ্যৎ থেকে আলোচনা হয়। আমার এই প্রস্তাবটাই ছিল। আরেকটা প্রস্তাব আছে কেন সেটা আমি হয়তো পরে বলবো, পরে আলোচনা, এখন খুব একটা থ্যাংক ইউ প্রাসঙ্গিক না। ভাই, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, আমরা আলোচনা আসলে যেহেতু কন্টেম্পোরারি ইস্যুগুলিতে আমরা অ্যাড্রেস করবো, সেগুলো তো আমাদের আসলে দুইটা, একটা হচ্ছে যে কনসেপচুয়াল আলোচনা, যেটা আমাদের লং টাইম জার্নির জন্য জরুরি। হ্যাঁ, সেইটা বোঝা যেমন একটু সময় সাপেক্ষ বা ওটা একটু আলোচনা দরকার আছে। আর আর হচ্ছে কন্টেম্পোরারি নানা ধরনের ইস্যু, যেমন মব, জনতা, তৈরি জনতা, এগুলো নিয়ে ছোট ছোট কমেন্টারি দরকার আছে। আর এখানে আজাদ খান ভাই এটা কি দিচ্ছেন যে পার্টি গঠন দর্শন ও তত্ত্ব, এটা নিয়ে আলোচনা করা যায় কিনা। অবশ্যই। হ্যাঁ, এটা তো আজকে তো খানিকটা হ্যাঁ, আলোচনা করছে, কিন্তু আরো স্পেসিফিক আলোচনা হতে পারে ডেফিনেটলি। নিশ্চয়ই, নিশ্চয়ই। না, আপনাদের গ্রুপে তো আমরা আলোচনা চালাতে পারি, আপনাদের গ্রুপে আলোচনা চালিয়ে হ্যাঁ, যেতে চান। গ্রুপেও আপনার প্রশ্ন তোলেন যে কোন কোন আলোচনাগুলি আমাদের আসলে অ্যাড্রেস করা দরকার, কোন কোন বিষয়গুলি
আলোচনা করা দরকার সেগুলো প্রশ্ন তোলেন, তাহলে হয়তো আমরা আরো ভালো। তো ওমর ফারুক ওমর ফারুক ভাই কি শুরু থেকে ছিলেন নাকি নতুন আসলেন? না না ভাই, আমি শুরুতে ছিলাম, আমি ফোন থেকে কানেক্ট করছিলাম ও ওইটার জন্য। আচ্ছা, আপনাকে বোঝা যায় না। আপনার কোনো আলাপ আছে? হ্যাঁ, আমার আলাপ বলতে আসলে আজকে আমি একটা ইয়েতে গেছিলাম, সেমিনারে গেছিলাম, এটা সিটিজেন ইনিশিয়েটিভ। তো আহ, ফরহাদ ভাই যেটা বলছেন, আসলে আমাদের এখনকার সময়ে ইসলামিস্টদের জন্য সত্যি এটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় যে এই আলাপগুলো ইসলামিস্টদের মধ্যে আসলে নাই। হুম। এবং মানে এই আলাপগুলোর স্প্রেডিং যদি ইসলামিস্টদের মধ্যে তৈরি করা যায়, আমার ধারণা এই ফরহাদ ভাই যেটা বললেন যে আমরা একটা নতুন রাজনীতি আসলেই তৈরি করতে পারবো দেশে। এটাই মানে আমার কাছে মনে হয়েছে। আর আরেকটা জিনিস যেটা দেখলাম যে মানে বিএনপির একজন ভদ্রলোক ছিলেন ওইখানে, যিনি গুম গুম বিষয়ক তদন্ত কমিটির প্রধান ছিলেন, সালাউদ্দিন খান। ওনারে একটা প্রশ্ন করছি যে এই সরকারের এই যে বর্তমান সরকার ইন্টারিম গভর্নমেন্ট, ওনারা পাওয়ারকে হোল্ড করে নাই, এই কারণেই কি ওনারা নির্বাচন চান কিনা। তো উনি এই প্রশ্নেরও কোনো উত্তর না দিয়ে, মানে কোনো ধরনের এই কি বলে রেশনাল অ্যান্সার না দিয়ে, উনি সরাসরি বললেন যে আমরা গণতন্ত্রের চর্চা করতে চাই, এই জন্যই আমরা নির্বাচন চাই, এবং এই নির্বাচনের মাধ্যমেই আমরা বিচার প্রক্রিয়াকে সম্পন্ন করতে পারবো। তো এই ধরনের মানে রাজনীতির মধ্যে আসলে আমরা ফরহাদ ভাই যে আলোচনা করছে, এই আলোচনার ছাড়া বা এই চিন্তা দর্শন ছাড়া আমার মনে হয় না যে আমরা একটা নতুন রাজনীতি কায়েম করতে পারবো। তাহলে সেক্ষেত্রে ওমর ভাই, আমাদের প্রত্যেকেরই এখানে যারা আমরা আছি একটা দায় আছে যে কানেক্ট করা, মানে যাদেরকে পসিবিলিটি মনে হয়, চিন্তা করতে পারে বা আগ্রহী, বুঝতে চায়। হ্যাঁ, সবাইকে তো আমরা পারবো না, বা সবার ওই মনটাও নাই। এদেরকে একটু কানেক্ট করতে, মানে যদি আমরা পারি সবাই, তাহলে এই আলোচনাগুলো যদি আনতে পারি তাহলে ভালো। আর একটা ফরাদ ভাই, আমরা ভাবমূর্তিকে যদি টাঙ্গেল নাও করি, তাহলে আমরা কন্টেম্পোরারি কোন একটা বিষয় নিয়ে ঢাকায় সারাদিন ব্যাপী একটা ওয়ার্কশপ টাইপের বা একটা আলোচনা টাইপের করতে মানে করলেও কিন্তু খারাপ না। সেটা কি বিষয় হইতে পারে? হ্যাঁ, আমার মনে হয় সেটা একটা আলোচনা হইতে পারে। তাহলে আমরা পরের যে ধরেন আজকে তো কি বার গেল, শুক্রবার গেল না, আমরা রবিবার বা সোমবারে সোমবারে বসি। সোমবারে এখানে বসি বসি আমরা দুইটা জিনিস করবো, একটা হচ্ছে ঢাকায় অথবা টাঙ্গাইল কি বিষয়ে আমরা সারাদিন ব্যাপী একটা ইয়ে করতে পারি, আর আহ, তখনকার কন্টেম্প মানে কি কি বিষয় আমরা লং টাইম আলোচনা করতে পারি সেগুলো একটু আলোচনা করি। আর কন্টেম্পোরারি ইস্যুগুলি, ছোট ছোট যেসব যেসব ইস্যু আছে সেগুলো নিয়ে আমরা একটু একটু করে হয়তো অ্যাড্রেস করলাম সেদিন। হ্যাঁ, আপনারা সবাই আইসেন। আজকে তাহলে এখানে শেষ করি নাকি?